আচ্ছা, আসসালামু আলাইকুম। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি ভাই, জি ভাই। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাই। শোনা ওয়ালাইকুম যায়? আসসালাম। সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য এবং আগ্রহ প্রকাশের জন্য। আপনারা এখানে জয়েন হয়েছেন 2 জন, 3 জন, 4, 5, 6, 7 জন। আমি 7 জনের মাত্র হচ্ছে এখানে অ্যাটেন্ডেন্স দেখতে পাচ্ছি 19 জনের মাঝে। 19 জনের মাঝে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে হয়তো 3 জন আছে। সো বলতে গেলে প্রায় 16 জনের মাঝে আপনারা 7 জন জয়েন হয়েছেন। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর জয়েনিং। আমরা আজকে হচ্ছে বাছাই পর্বটা কন্টিনিউ করব। আপনাদের একটা টাস্ক দেওয়া থাকবে, যে টাস্কের পরিপ্রেক্ষিতে আমরা রিপোর্ট নিব। আপনাদের সেশন হবে হচ্ছে সপ্তাহে 2 দিন, ঠিক আছে? আপনাদের সেশন হবে সপ্তাহে 2 দিন, শনিবার এবং হচ্ছে আমরা চিন্তা ভাবনা করছি বুধবারে রাখবো ইনশাল্লাহ। শনি এবং বুধ এই সপ্তাহে 2 দিন হচ্ছে আমরা সেশন কন্টিনিউ রাখবো আপনাদের। এই পুরো জানুয়ারি মাস জুড়ে হচ্ছে আপনাদের পুরো আইএসএমএস এর যে অডিট গুলো আমরা কন্টিনিউ করে থাকি, আমরা আসলে কিভাবে ক্লায়েন্ট ম্যানেজ করে থাকি এবং আহ, সেই পার্সপেক্টিভ থেকে আমরা কিভাবে বিষয়গুলো হ্যান্ডেল করি, একদম হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল আর কি বিষয়গুলো আপনারা শিখবেন, ঠিক আছে? সো বাছাই পর্বে শুরুতেই বেশ কিছু বিষয় আমি একটু জানিয়ে রাখি, যেটা হচ্ছে আপনাদেরকে টাস্ক দেওয়া হবে আজকে আহ, একদম ফান্ডামেন্টাল লেভেলের, আসলে আপনারা কতটুকু নলেজ আছে অথবা হচ্ছে আপনি কতটুকু ইন্টারেস্টেড সেই বিষয়গুলো মোটামুটি বোঝার জন্য। কারণ আমি চাচ্ছি, আমার শুধুমাত্র এখানে টিম বানানোর কোনো আগ্রহ নাই যে আমার এখান থেকে 16 জন লাগবে বা 20 জন লাগবে, 10 জন লাগবে, এরকম আমার কোনো আগ্রহ নাই। আমার আগ্রহ সেরকম যারা একদম আগ্রহ থেকে নিজে থেকে খুবই ডেডিকেটেড ওয়েতে আমার সাথে জয়েন করার জন্য, বিভিন্ন প্রজেক্টে জয়েন করার জন্য, এন্ড ইভেন আইএসএমএস এর অডিট গুলো সম্পর্কে, জিআরসি সম্পর্কে ভালো আইডিয়া নেওয়ার জন্য হচ্ছে জয়েন হতে যাচ্ছেন। আমার হেল্পিং হ্যান্ড হিসেবে থাকতে চাচ্ছেন, অথবা হচ্ছে আপনি নিজেও যদি এরকম কোনো প্রজেক্ট পান সেক্ষেত্রে যেন বাকি টিম মেম্বারদের নিয়ে আপনি কাজ করতে পারেন, সেরকম একটা পরিবেশ তৈরি করা হচ্ছে আমাদের মেইন গোল। না হলে বেসিক্যালি আমি হয়তো বা এরকম সময় দিতাম না আপনাদেরকে। সো আসলে আমার যেটা মেইন ফ্যাক্ট, আপনাদের যারা জয়েন হয়েছেন তাদের মধ্যে থেকে হয়তো বা আমি ইনশাল্লাহ চুজ করবো। আমি আর হচ্ছে 10 মিনিট দেখবো, যদি এক্সট্রা কেউ জয়েন না করে সেক্ষেত্রে বাকিদেরকে এখান থেকে রিমুভ করে দেওয়া হবে। এন্ড আপনারা যারা জয়েন হয়েছেন সেখান থেকে বেসিক্যালি আমরা হচ্ছে নেক্সট রাউন্ডের জন্য যেটা বললাম যে টাস্ক দেওয়া থাকবে, সেই টাস্ক আমরা দেখবো। তারপর আগামী বুধবার আমরা ডিসাইড করবো যে আসলে কারা থাকবেন বা কারা আসলে এখানে থাকতে পারছেন না। আমার যদি এখানে 2 জন বা 3 জনও থাকেন সেক্ষেত্রেও আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছেন আমার কথা? জি ভাই। জি ভাই। জি, Yes, sir. Got it. থ্যাংক ইউ সো মাচ। সো বেসিক্যালি আইএসএমএস এর ক্ষেত্রে আইএসএমএস এর ফুল ফর্ম সম্পর্কে আইডিয়া আছে কারো? জিনিসটা আসলে কি, মানে আগ্রহ তো প্রকাশ করেছেন, বুঝতে পেরেছি। আইএসএমএস বলতে আসলে কি বোঝায়? ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট, আইএসএমএস এর কিছু ফুল একটা ফর্ম হবে, বলতে কি ভুলে বোঝায়? গেছি। এনি আইডিয়া? বাকিরা? ভাই যতটুকু মনে হচ্ছে যে ইনফরমেশন সিকিউরিটি সিস্টেম, ম্যানেজমেন্ট সিস্টেম এরকম কিছু, মানে ক্লিয়ারলি 100% বলতে পারছি না। আহ, এটাই হবে মনে হয় ম্যানেজমেন্ট সিস্টেম। আর বাকিদের অন্য কোনো মতামত থাকলে? এটা বেসিক্যালি একটা ফ্রেমওয়ার্ক যেটার উপর বেস করে একটা অর্গানাইজেশন তাদের ডেটাগুলোকে কন্ট্রোল করে। হুম হুম। ফর্ম হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম। এটার মধ্যে আমরা পলিসি পড়বে, প্রসিজার পড়বে, কন্ট্রোল পড়বে। স্পেসিফিক্যালি আপনার ডিএফআইআর যে ব্যাপারটা থাকে, ওই ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি এটা কভার করে। পারফেক্ট পারফেক্ট, সুন্দর ট্রান্সলেট দিয়েছেন, সুন্দর ট্রান্সলেট দিয়েছেন। বেসিক্যালি হচ্ছে আইএসএমএস এর ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা কভার করে থাকি, যেমন কোনো একটা পলিসি বলতে পারেন, ফ্রেমওয়ার্ক বলতে পারেন, প্রসিডিউর বলতে পারেন, কন্ট্রোল বলতে পারেন, আইএসও 27001 এর যে বিষয়গুলো থাকে সেগুলা আমরা বেসিক্যালি এখানে ফোকাস করে থাকি। ওভারঅল সবগুলো বিষয় এখানে কানেক্টেড থাকে আমাদের। এন্ড সেই বিষয়গুলোর উপর মাথায় রেখে বেসিক্যালি হচ্ছে আমরা কিভাবে একটা প্রতিষ্ঠানের পলিসি, কন্ট্রোল এবং ম্যানেজমেন্ট সিস্টেম গুলোকে অডিট করে থাকি, এবং সেখান থেকে আসলে আমাদের আউটপুট গুলো কিভাবে আমরা অ্যানালাইসিস করে থাকি, ডিসিশন মেকিং কিভাবে হবে, এন্ড সেগুলোকে ইমপ্লিমেন্ট কিভাবে করা যায়, ফার্দার যেন কোনো ইস্যুস না হয়। মানে এক কথায় অডিটরের যে কাজগুলো থাকে সেগুলো হচ্ছে বেসিক্যালি আমরা আইএসএমএস এর মাধ্যমে আমাদের এই পুরো প্রোগ্রামটাতে আমরা ইনশাল্লাহ জানার চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করব, ঠিক আছে? এখন আইএসএমএস এর ক্ষেত্রে বেসিক্যালি আমরা সবচেয়ে বেশি যেটা ফোকাস করে থাকি, অডিটের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো আসলে আপনার ওয়েজ আছে। যেমন আইএসও যদি আপনি ধরেন, আইএসও বলতে কি বোঝায়? এনি আইডিয়া? ভাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আর কি এটা। পুরা- যদি পুরো ইন্টারন্যাশনালি কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস দেওয়া থাকে আর কি, তখন এই আইএসও একটা রাইট সার্টিফিকেট লাগে। রাইট।
আইএসও বেসিক্যালি হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, মানে একটা প্রতিষ্ঠানের কি কি স্ট্যান্ডার্ড মেনটেন করে কন্টিনিউ করতেছে সেই বিষয়গুলো হচ্ছে আমরা বলতে পারি যে আইএসও। সো আইএসও সার্টিফিকেশন গেইন করা বা আইএসও অ্যাক্রিডিটেশন গেইন করাটা আসলে প্রতিষ্ঠানগুলোর জন্য কেন গুরুত্বপূর্ণ, এনি আইডিয়া? ইন্টারন্যাশনাল ভ্যালু প্রোভাইডের জন্য বা ইন্টারন্যাশনাল ইয়ার জন্য যেন প্লেস পাওয়া যায়। বেসিক্যালি আইএসএমএস এর যে আমরা অডিট সেটা হচ্ছে আছে 27001, বাট আইএসও যে সার্টিফিকেশন গুলো আছে যেমন 9001 বলতে পারেন, তারপর আপনার 27001 যেটার কথা বললাম, তারপর আপনার 14001 আছে, 45001 আছে, এরকম বেশ কিছু আইএসও আছে, আইএসও অডিট আছে। এগুলো প্রতিটা হচ্ছে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বেসিক্যালি স্পেশালাইজড ওয়েতে আমরা দেখা হয় এই কারণে, কারণ কোন একটা প্রতিষ্ঠান ধরেন আপনাকে বাংলাদেশের কোন একটা আপনি ধরেন হচ্ছে কোনো ক্লায়েন্ট আপনার হচ্ছে সুইজারল্যান্ডের, বাংলাদেশে হচ্ছে আপনার ধরলাম প্রতিষ্ঠান নাম ধরলাম বাইট ক্যাপসুল, ঠিক আছে? এখন সুইজারল্যান্ডের ক্লায়েন্ট তো অবশ্যই সে চাবে আপনার প্রতিষ্ঠানকে যদি বিশ্বাস করতে হয় সেক্ষেত্রে আপনার কোনো স্ট্যান্ডার্ড আছে কিনা, স্ট্যান্ডার্ডাইজ মেনটেন করতেছেন কিনা, ইন্টারন্যাশনাল গ্লোবালি যে সমস্ত রিকগনাইজড সার্টিফিকেশন গুলো আছে, অ্যাক্রিডিটেশন আছে, সেটা আপনার আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু কোম্পানিগুলা খেয়াল করে। কেন খেয়াল করে? এটার মেইন দুইটা রিজন। নাম্বার এক হচ্ছে কোম্পানিগুলো দেখতে চায় যে আসলে আপনার সাথে যে আমরা ডিল করব সেক্ষেত্রে আপনি পলিসি কতটুকু মেনটেন করতে জানেন, এন্ড ডেটা প্রাইভেসির ক্ষেত্রে কতটুকু আপনি মেনটেন করতে জানেন, আমাদের ফ্রেমওয়ার্ক কিরকম কাজ করতেছে, আমাদের হচ্ছে পলিসি গুলাকে আমরা কতটুকু ম্যানেজমেন্ট লেভেল থেকে শুরু করে, ম্যানেজমেন্ট লেভেল বলতে শুধুমাত্র আপার লেভেল না, মানে সিইও সিটিও বা সিও এরকম বিষয়গুলো না, একদম রুট লেভেল পর্যন্ত আসলে কিভাবে সেগুলো মেনটেন হচ্ছে, এই প্রতিটা ট্রাস্ট বিল্ড করার জন্য বেসিক্যালি হচ্ছে আমাদের আইএসও গুরুত্বপূর্ণ। সো আইএসও যদি আপনি হচ্ছে মানে প্রতিটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু সেম হয় না। আইএসওর ক্ষেত্রে আমরা যদি একটু আসি, আপনার বেসিক্যালি হচ্ছে আমি সংক্ষেপেই বলি, আইএসওর ক্ষেত্রে বেসিক্যালি হচ্ছে আমাদের বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে বিভিন্ন রকম হচ্ছে আমরা কোয়ালিটি অ্যাসুরেন্স করে থাকি। আমাদের এই আজকের যে আইএসএমএস এর বুট ক্যাম্প আমরা শুরু করতেছি সেটার মেইন ফোকাস থাকবে আইএসও 27001, বাট আদার্স আইএসওর ইস্যুগুলো নিয়ে আমাদের আইডিয়া থাকা উচিত যে আসলে কি ক্ষেত্রে কি কি কাজগুলো হচ্ছে। লাইক ধরেন একটা হসপিটালের যেরকম পলিসি বা হচ্ছে ফ্রেমওয়ার্ক, একটা টেক কোম্পানির কিন্তু সেম ফ্রেমওয়ার্ক বা পলিসি না, রাইট? আবার ধরেন একটা হচ্ছে আহ, আহ, ধরেন কি তারা হচ্ছে এডুকেশন নিয়ে কাজ করে, তাদের যে ফ্রেমওয়ার্ক, যারা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি বেসড আপনার হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভিস তৈরি করে বা হচ্ছে প্রোডাক্ট তৈরি করে, তাদের কিন্তু বেসিক্যালি ফ্রেমওয়ার্ক সেম না। সো প্রতিটা স্ট্যান্ডার্ড, প্রতিটা ফ্রেমওয়ার্ক, প্রতিটা বিষয় আলাদা। বাট আইএসও 27001 যেটা করে সেটা শুধুমাত্র হচ্ছে ইনফরমেশন টেকনোলজি নিয়ে কাজ করে। আমরা আইএসও 27001 যেটা আইএসএমএস এর কথা বলতেছি, যেটা আপনারা একটু আগে বললেন আইএসএমএস এর ফুল ফর্মটা কি বলছেন, ইনফরমেশন সিকিউরিটি স্ট্যান্ডার্ড নিয়ে আমরা কাজ করতেছি, রাইট? সো ওই বিষয়গুলোর উপর ভিত্তি করে বেসিক্যালি হচ্ছে আমরা আইএসও ইস্যু নিয়ে কথা বলতে পারি বা আমরা শুরু করি। আমি একটু স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি, আপনারা যদি সবাই স্ক্রিন দেখে থাকেন প্লিজ আমাকে জানাবেন। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই, স্ক্রিন শেয়ার আসছে। ওকে, এখন দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যে জয়েন করেছেন হচ্ছে তানভীর ভাই, তারপর সাকিব ভাই এবং রাফি ভাই। আপনাদের লেট হওয়ার কারণ? ভাইয়া আমাকে মূলত গ্রুপে হয়তো জয়েন করতে ভুলে গেছিল, তো আমি আর কি এখন ওনাকে নক দিয়ে জিজ্ঞেস করে এখন ঢুকলাম, আচ্ছা, আর বাকি এই দুজন? জন্য লেট হয়েছে। ভাই আমি এক্সামের প্রেসারে ছিলাম, এখন আসছি। কাইন্ডলি একটু টাইমলি মেনটেন করা ট্রাই করবেন, হ্যাঁ? কারণ হচ্ছে এই বিষয়গুলো খুবই আমরা নিজেরা যেহেতু পলিসি নিয়ে এখানে সেশন নিচ্ছি, তো পলিসির ইস্যুতে ফার্স্ট আপনার ডেডিকেশন এন্ড ডিসিপ্লিন না থাকে সেক্ষেত্রে আসলে সম্ভব হয় না, হ্যাঁ? এই ইস্যুগুলো প্লিজ আমাদের মেনটেন করতে হবে। আচ্ছা, তো আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের আইএসএমএস এর যে বাইট কেসের যে সমস্ত অডিটের ইস্যুগুলো আছে সেগুলো আমরা শেয়ার করবো খুব শীঘ্রই আপনাদের সিলেকশন রাউন্ডের পরে, টেনশনের কোনো কারণ নাই। আমি হচ্ছে আপনাদের সাথে বেশ কিছু বিষয় শেয়ার করতেছি যেগুলো হচ্ছে আমাদের প্রফেশনালি আমরা হ্যান্ডেল করে থাকি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই, জি দেখা ভাইয়া যাচ্ছে। দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, নাইস। সো অডিটের ক্ষেত্রে বেসিক্যালি হচ্ছে আমরা দুই ধরনের অডিট করে থাকি। একটা হচ্ছে আইএসও 27001, এটা হচ্ছে অডিট, আর একটা হচ্ছে আমাদের পুরো ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টের যে সমস্ত অডিট গুলো হয় সেটা। So, আমরা ওই অডিটে যাওয়ার আগে অডিট একটু কথা বলি। এটা বেসিক্যালি হচ্ছে আমাদের অডিট চেকলিস্ট, দেখতে পাচ্ছেন?
বাইট ক্যাসেল যেহেতু নিজেরাই হচ্ছে আইএসএমএস নিয়ে হচ্ছে কাজ করে থাকে, তো তাই সেই সার্ভিসটা প্রদান করাতে আমাদের সরি দেখা যাচ্ছে যে এই ধরনের সার্ভিস প্রদান করাতে আমাদের হচ্ছে যে সমস্ত ক্লায়েন্ট থাকেন তাদের বিভিন্ন বিষয় আমাদেরকে টেস্ট করতে হয়। তো তারা প্রথমেই চায় যে আসলে তাদের কি কি রিকোয়ারমেন্টস গুলো আমাদের লাগবে, তাদের কি কি ডকুমেন্টস আমাদের লাগবে, সেই বিষয়গুলো আমাদের আসলে আগে চাওয়া হয়। একটা প্রতিষ্ঠানে আইএসএমএস এর ক্ষেত্রে ফার্স্ট রুল হচ্ছে সেই প্রতিষ্ঠানের কাঠামোগত বিষয়গুলো আগে বোঝা। এখন কাঠামো বলতে আসলে কি বোঝাচ্ছি? আহ, কাঠামো বলতে হচ্ছে স্ট্রাকচার বলতে পারেন, মানে হচ্ছে ওই প্রতিষ্ঠান কিভাবে ম্যানেজ হচ্ছে, একদম আপার লেভেলে কারা আছে এবং ওই আপার লেভেলের আন্ডারে কারা আছে, চেইন অফ কমান্ড যেটাকে বলা হয়। যেমন সিও ধরেন আপনার টপ লেভেলে আছে, সিও নিচে কারা আছে, সিওর সাথে কারা কানেক্টেড, ধরলাম এখানে সিটিও আছে, সিটিওর সাথে কারা কানেক্টেড, আইটি ডিপার্টমেন্ট কানেক্টেড, আইটি ডিপার্টমেন্টে আবার কারা কানেক্টেড, ধরলাম হচ্ছে আইটি ডিপার্টমেন্টে হচ্ছে আইটি প্রফেশনাল ম্যানেজার আছে, আইটি সিকিউরিটি এক্সপার্ট আছে, তাদের আলাদা ডিপার্টমেন্ট আছে, রাইট? সো ওই ডিপার্টমেন্টের মধ্যে আবার কারা কানেক্টেড, এই পুরোপুরি যে রুট লেভেলের ইস্যুগুলা, স্ট্রাকচারটা হচ্ছে মেইন গুরুত্বপূর্ণ আমাদের। সো প্রথমে যদি কোনো একটা প্রতিষ্ঠানে আপনারা হচ্ছে অডিট করতে যান, সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আগে বেশ কিছু বিষয় আমাদেরকে দেখতে হয়, যেটা হচ্ছে স্ট্রাকচার আসলে কিরকম আছে। অ্যান্ড আমরা যদি হচ্ছে একদম র্যান্ডম অডিট করি, মানে হচ্ছে পুরোপুরি অডিট যেটাকে বলা হচ্ছে, আমাদের একটা সিকিউরিটি শুধুমাত্র মানে আইএসএমএস এ 27001 না, ওটার সাথে কানেক্টেড একটা অডিট যেটাকে বলতেছি আমরা, যেটাকে আমরা হচ্ছে অডিটের চেকলিস্ট বলতে পারি। সেখানে ফার্স্ট অফ অল আমাদের দেখা হয় সেই কোম্পানির ইন্স্যুরেন্স আছে কিনা। ইন্স্যুরেন্স বলতে হচ্ছে সেই কোম্পানিতে যদি হচ্ছে আপনার যারা স্যালারিভুক্ত আছেন বা কোম্পানিতে যারা আসলে বেসিক্যালি বেতনভুক্ত আছেন বা প্রজেক্ট নিয়ে যারা কাজ করতেছেন, তাদের আসলে যদি হঠাৎ করে কোম্পানি গায়েব হয়ে যায়, সেই ক্ষেত্রে কোম্পানি তাদেরকে কোনো ক্ষতিপূরণ দিবে কিনা, বিষয়টা বুঝতে পেরেছেন? অনেক অনেক কোম্পানি আছে যারা বেসিক্যালি ইন্স্যুরেন্স থাকে না, হঠাৎ করে দেখা যাচ্ছে এক না এক তন্ত্র মালিক তন্ত্র হয়, কোম্পানির মালিক গায়েব, সাথে সাথে কোম্পানি বন্ধ, এবং এতে করে কিন্তু হঠাৎ করে সেই কোম্পানির যত ধরনের এমপ্লয়িজ থাকে বা কর্মকাণ্ড থাকে সব স্টপ হয়ে যায়, রাইট? সো এই ইস্যুগুলো যেন না হয়, দ্যাটস ওয়াই আমরা ইন্স্যুরেন্সটা দেখি। তারপর স্ক্র্যাপ ম্যাটেরিয়াল, মানে হচ্ছে ম্যাটেরিয়াল স্ক্র্যাপ করা হয়, তাদের আসলে কি কি বিষয় তারা রাখছে। যেমন একটা কোম্পানির অনেক ম্যাটেরিয়ালস থাকতে পারে, একদম চেয়ার টেবিল থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং, বিষয়টা বুঝতে পারছেন? মানে একদম যা যা বিষয়গুলো আছে সেই প্রতিটা ম্যাটেরিয়ালস হচ্ছে আমরা স্ক্র্যাপ করে দেখি, মানে আসলে কি কি আছে, ডেটা স্ক্র্যাপিং যেটাকে বলা হয়। তারা কি কি বিষয় কিনেছে, পারচেস গুলো আমরা দেখতে থাকি। তারপর হচ্ছে রিকনসিলেশনের ক্ষেত্রে আমরা ব্যাংক রিকনসিলেশন দেখি, যে ব্যাংক স্টেটমেন্ট কিরকম আছে, সেগুলোর সাথে আসলে আমাদের আহ, তাদের যে বিষয়গুলো তারা ফলো আপ করতেছে, তারা যে শো করতেছে, সেগুলো আসলে কন্টিনিউ করার জন্য তাদের আসলে ব্যাংক স্টেটমেন্ট ঠিকঠাক আছে কিনা, মুখের সাথে কথা ঠিকঠাক আছে কিনা, মানে কথার সাথে কাজের মিল আছে কিনা, এই বিষয়গুলো আমরা দেখি। তারপর পারচেস করার ক্ষেত্রে তারা আসলে কি ধরনের ডেটা মেনটেন করে থাকে, অ্যাকাউন্টস এর ক্ষেত্রে ডিপার্টমেন্টের ক্ষেত্রে তারা কি কি সেই ধরনের ডেটাগুলো মেনটেন করতেছে, অ্যাসেট রেজিস্টার কিভাবে করা হয়, ফিজিক্যাল ভেরিফিকেশন মানে ক্যাশ তাদের কাছে কিরকম আছে সেই বিষয়গুলো ভেরিফাই করা হয়, ইনভেস্টমেন্ট নেওয়া আছে কিনা, সেক্ষেত্রে কিরকম ইনভেস্টমেন্ট, কত পার্সেন্ট ইনভেস্টমেন্ট করা আছে, কার সেক্ষেত্রে হচ্ছে আপনার ইস্যুগুলো যাচ্ছে। তারপর ডিসপ্যাচ অফ গুডস এন্ড রিসিট ম্যাটেরিয়ালস, মানে হচ্ছে যত বিষয় কেনা হয়, ধরেন একটা কোম্পানি কিন্তু চাইলেই হঠাৎ করে একটা কলম কিনে ফেলতে পারে না, একটা কোম্পানি চাইলেই হঠাৎ করে হচ্ছে কোনো একটা বিষয় কিনে ফেলতে পারে না, তাদেরকে অবশ্যই সেখান থেকে মানি রিসিপ্ট বের করতে হয়, একটা মানি অর্ডার বের করতে হয়, ঠিক আছে? ওই ম্যাটেরিয়ালস গুলো রিসিপ্ট লাগবে, গুডস এর রিসিপ্ট লাগবে, যে বিষয়গুলোর উপর ভিত্তি করে আপার লেভেল থেকে দেন হচ্ছে লোয়ার লেভেলে যে ডিপার্টমেন্টের কাজগুলো করতেছে সেখান থেকে বেসিক্যালি হচ্ছে ইস্যুগুলো আমরা দেখা হয়, আমাদের অ্যাক্সেস দেখা হয়। তারপর সেলস এর যদি কোনো হচ্ছে অনেক কোনো বিষয় তারা যদি সেল করে থাকে বা বাইরে যদি তারা কোনো বিষয়ে গুডস যদি সেল করে থাকে, গুডস বলতে হচ্ছে তাদের যে সমস্ত সার্ভিস বা প্রোডাক্ট গুলো তারা যেগুলো ইউজ করতেছে আর কি বা ব্যবহার করছে সেগুলা। তারপর তারা যদি কোনো আউটসোর্সিং করে বা যদি কোনো রিমোট জব দেয় বা হচ্ছে কন্ট্রাকচুয়াল জব করে থাকে, সেই সমস্ত বিষয়গুলো আমরা অডিট করে থাকি। তারপর ধরুন হচ্ছে তাদের অফিসের ডিসিপ্লিন, সেই বিষয়গুলো আমরা দেখা হয়। প্রোডাকশন এবং হচ্ছে প্ল্যানিং এর প্রসেস গুলো দেখা হয়। তারপর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট এবং পাবলিসিটি মানে মার্কেটিং এর ক্ষেত্রে তাদের কি প্ল্যান প্রসিডিউর কি, সেই বিষয়গুলো কিন্তু দেখা হয়। তাদের মেইনটেনেন্স রিপেয়ার, যদি কোনো ইস্যুস থাকে, যেমন একটা ফ্যান হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, সেই ফ্যানটা তারা রিপেয়ার কিভাবে করতেছে, মেইনটেনেন্স কিভাবে করতেছে, সেটার উপর আসলে তাদের কিরকম, ধরুন একটা জিনিস কিনতে গেলে যেরকম খরচ হয়, ধরুন একটা ফ্যানের খরচ হচ্ছে 4500 টাকা, এটা কিন্তু আপনাকে মেইনটেনেন্স ফি দেখাইতে হবে প্রতি বছরে বছর। যখন আপনি ফাইন্যান্সিয়াল অডিট করতেছেন, দ্যাট টাইম কিন্তু বেসিক্যালি সেই 4500 টাকা প্রতি বছর হবে না, এটা প্রায় 15% করে হচ্ছে আপনাকে কাট করতে হয়, কারণ প্রতি বছরে প্রতি জিনিসের দাম কমে, বাড়ে না, রাইট? কোনো একটা গাড়ি কিনলেও তো দাম কমে নাকি, নাকি এর চেয়ে বেশি দামে বিক্রি করতে পারেন? হ্যালো, শুনতে পাচ্ছেন?
জি ভাই। জি কিন্তু ভাই, যদি শুনতে পাচ্ছি। পারচেজ করা লাগে, যখন যদি নষ্ট হয়ে যায়, এটা পারচেজ করা লাগে, তখন এটার তো মনে পারচেজ হয় করার বেশি ক্ষেত্রে দাম। সেটা অ্যাড হয়ে যাবে, রাইট? এখানে এটা ম্যাটেরিয়ালস সেটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা। মানে এটা কিন্তু মেইনটেনেন্স না, ওটা কিন্তু রিপেয়ার মেইনটেনেন্স এর মধ্যে পড়বে না, ওটা চলে যাবে হচ্ছে ম্যাটেরিয়ালস এন্ড পারচেজ গুডের ক্ষেত্রে, ইম্পোর্ট পারচেজের ক্ষেত্রে, হ্যাঁ, ওই ইস্যুগুলো জি ভাই। চলে যাবে। তো এটা একটা ভালো কোশ্চেন করেছেন। তো আমাকে প্রতিটা বিষয় আসলে ধরে ধরে স্ট্রাকচার্ড ওয়েতে হচ্ছে আমাকে একদম ফান্ডামেন্টাল রুট লেভেল থেকে হচ্ছে চিন্তা করতে হবে। মানে একটা কোম্পানিতে আপনি ঢুকেছেন, আপনার চোখে যে বিষয়গুলো পড়েছে সেটারও একটা হচ্ছে খরচ দেখাতে হবে আপনাকে। না হলে দেখা যাবে যে ওইটার কস্ট যদি আপনি কোনোভাবে মিসম্যাচ হয়ে যায়, যাতে তার ডেটা না থাকে, নিশ্চয়ই এটার কোনো একটা ইস্যু হইতে পারে। এবং সেটা যদি কোনো ধরনের ইস্যু হয়, ধরেন আপনার সে অফিসে একটা আপনি গ্লাস কিনেছেন, ধরলাম 11টা গ্লাস আছে, 10টা গ্লাসের আপনার কাছে পারচেজ লিস্ট আছে, ডেটা আছে, একটা গ্লাসের পারচেজের ডেটা নাই, এবং ওটা কোনোভাবে কোটেশন করা না যে আসলে ওইটা কত নাম্বার গ্লাস। সো দ্যাট টাইম যদি গ্লাসটা ভেঙে যায়, ওইটার খরচ বা দায়ভারটা কে দিবে? বা ওটার আসলে ওই মেইনটেনেন্সের খরচটা কোত্থেকে কাটা হবে? এটা তো আপনি হুট করে চাইলেই কারো বেতন থেকে কাটতে পারবেন না। আবার সিও চাইলে তার পকেট থেকে টাকা দিতে পারবে না। সো ওই টাকাটা কোত্থেকে আসবে, কিভাবে দিবে, এই পুরোপুরি বিষয়গুলো কিন্তু কোথায় দেখা হয়? অডিটের সময়। বিষয়টা বুঝতে পেরেছেন? জি ভাই। সো এই যে ইন্স্যুরেন্সের কথা বললাম, ইন্স্যুরেন্সে কি কি বিষয় থাকে, তারপর হচ্ছে এই সেই ক্ষেত্রে কি কি বিষয়গুলো থাকে, আমরা এই প্রতিটা বিষয় একটা কোম্পানির অডিটে কি কি থাকে না থাকে সবকিছু বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা কথাবার্তা বলবো আমাদের এই বুট ক্যাম্পে। তারপর আসবে আবার আইএসএমএস এর, যেটা আমাদের মেইন আইএসও 27001, সেটা নিয়েও ইনশাল্লাহ আমরা কথাবার্তা বলবো। এখানে প্রায় 93টার মতো ক্লজ আছে। ক্লজ বলতে কি বোঝায়, এন আইডিয়া? কন্ট্রোল যেটাকে বলতেছে আর কি। কন্ট্রোল বলতে আপনি পলিসি ধরতে পারেন, যেমন পলিসিস ফর ইনফরমেশন সিকিউরিটি, এটা একটা কন্ট্রোল। এখানে আবার বেশ কিছু কন্ট্রোল আছে, যেমন হচ্ছে আপনার আহ, এখানে দেখতে পাচ্ছেন এই যে ইনফরমেশন সিকিউরিটি রুলস এন্ড রেসপন্সিবিলিটিস, তারপর হচ্ছে সেগ্রিগেশন অফ ডিউটিস, তারপর হচ্ছে আপনার ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি, মানে কার কি দায়িত্ব, এই বিষয় এই প্রতিটা এরকম করে প্রায় 93টার মতো হচ্ছে আমাদের কন্ট্রোল নিয়ে আমরা কাজ করি আইএসও 27001 এর ক্ষেত্রে। বিষয়টা বুঝতে পেরেছেন? এবং প্রতিটার অডিট কিভাবে করবেন আপনাদেরকে হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা টাস্কও দিব, সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনারা হচ্ছে অডিটও করবেন। এবং আপনাদের অনেক রিয়েল লাইফ সিনারিও বিষয়গুলো আমরা শেয়ার করব। আমি কিভাবে বেশ কিছু বিষয় অডিট করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে। এন্ড অডিটটা কেন গুরুত্বপূর্ণ সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা একটু কথা বলবো। অডিট অডিট কেন গুরুত্বপূর্ণ সেটা নিয়ে একটু আমরা কথা বলি। এটা নিয়ে আগে আমি কথা বলার আগে আপনাদের কাছে শুনতে যাচ্ছি, যেহেতু আপনারা জয়েন করেছেন। ফারিয়া আপু শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যালো। জি স্যার, শুনতে পারতেছি। জি, অডিট কেন গুরুত্বপূর্ণ যদি একটু বলতেন। স্যার, কোনো একটা কোম্পানির সিকিউরিটি ম্যানেজমেন্টের ইফেক্টিভনেসটা কেমন সেটা জানার জন্য, যদি কোনো রেকমেন্ডেশন লাগে সেটা ইমপ্রুভ করার জন্য হেল্প করা কোনো একটা কোম্পানিকে। আচ্ছা। আহ, তারপর দেখতে পাচ্ছি এখানে আছেন রাফি ভাই, সাজিদ আল রাফি ভাই, শুনতে পাচ্ছেন? অডিট কেন গুরুত্বপূর্ণ? রাফি ভাই শুনতে পাচ্ছেন? কানেক্টেড, শুনতে পাচ্ছেন রাফি ভাই? ঠিক আছে, আমি এগুলো মার্ক করে রাখবো, নোট ওরি অ্যাবাউট দ্যাট। সাকিব ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পারতেছি। জি, আপনি একটু বলেন তো ভাই, অডিটের আসলে মেইন উদ্দেশ্যটা কি? আহ, আমি জয়েন হওয়ার পর শুরুতেই যেটা মানে কথা বলতেছিলাম, মানে আমি আইসে যেটা পাইছি সেটা হচ্ছে যে মূলত একটা কোম্পানি সুন্দরভাবে পরিচালনার জন্য এই অডিটের ফুল সিস্টেমটা প্রয়োজন। যেমন আপনি একটা উদাহরণ দিচ্ছেন যে একটা যদি সিইও সামহাও কোনো কারণে মানে কোম্পানির মালিক যে আছে উনি হচ্ছে যদি কোনো জায়গায় চলে যায়, তাহলে যেন পুরা কোম্পানির স্ট্রাকচার যেন ভেঙে না পড়ে বা কার্যক্রম যেন শেষ না হয়ে যায়, এজন্য অডিটটা অন্যতম গুরুত্বপূর্ণ। এবং অডিটের মধ্যে যেসব কার্যকলাপ আছে ফাইন্যান্সিয়াল সহ সবকিছু ওই সিরিয়ালি বা ওই সিকোয়েন্সিয়ালি চলতে থাকে, এই জন্য একটা কোম্পানির জন্য অডিট আসলে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তা মোটামুটি বলেছেন, ঠিক আছে, তারপরেও প্রপারলি হয় না, আমি বলবো, সমস্যা নেই। তানভীর আহমেদ ভাই শুনতে পাচ্ছেন? তানভীর আহমেদ ভাই, রুটেক্স।
নাই। তারপর হচ্ছে আব্দুল মামুন ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যালো ভাই, শুনতে পাচ্ছি। জি, আপনি কাইন্ডলি বলেন যে ভাই অডিটটা আসলে কেন গুরুত্বপূর্ণ? অডিট মূলত কোম্পানির ভুল ত্রুটি ধরার জন্য অডিট করা হয়। যে ওই কোম্পানির যে পলিসি গুলো আছে সেই পলিসি গুলো ঠিকমতো প্রপারলি মেনটেন হচ্ছে কিনা, তারপরে ওদের পার্চেস থেকে শুরু করে এই অ্যাসেট এন্ট্রি, তারপরে ডিসপোজ, সবকিছু প্রপারলি মানে রুলস মেনটেন করে হচ্ছে কিনা, অ্যাকাউন্টসও মানে তাদের ক্যাশ ফ্লোটা ঠিক আছে কিনা, পারফেক্ট ভাই, ওইগুলোর জন্য মূলত অডিটটা করা দারুণ হয়। উত্তর দিয়েছেন। জি, দারুণ উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি দেখতে যাচ্ছি রাফিউজ্জামান রাফি ভাই, শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। জি প্লিজ, কেন অডিট গুরুত্বপূর্ণ? অডিট গুরুত্বপূর্ণ কারণ কোম্পানি সবকিছু ঠিকঠাকভাবে চলছে কিনা, তাদের পলিসির ভিতরে চলছে কিনা সেটা মেনটেন করার জন্য। অ্যান্ড তাদের যা কিছু হচ্ছে সবকিছু একটা লগ এন্ড ডকুমেন্টেশনের ভিতর দিয়ে যাচ্ছে কিনা তা এনশিওর করা, অ্যান্ড পারফেক্টলি সবকিছু চলছে কিনা। তারপর হচ্ছে খালিদ বিন ওয়ালিদ ভাই, শুনতে পাচ্ছেন? Yes, sir, I can hear you. জি Assalamu প্লিজ, alaikum, sir. অডিট কেন গুরুত্বপূর্ণ? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। অডিট কেন গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানের জন্য? Okay, তো অডিট কেন গুরুত্বপূর্ণ তার আগে আমাদের জানা উচিত আসলে অডিটটা কি। তো অডিটিং ইজ দ্য সিস্টেম্যাটিক examination of financial records, processes, and operations to verify their accuracy and compliance with the established standard, which can be of ISO or ISO 27001 to our IT sectors. এখন আমাদের অডিটিংটা আসলে কেন গুরুত্বপূর্ণ এদিকে আমি এখন মুভ অন করব, যে আমাদের অডিটিং এর যে আছে ডাটাগুলো আছে, আমাদের যে কোম্পানির ডাটাগুলো আছে সেগুলা কি আসলে ভ্যালিড নাকি আমাদের থেকে এটা কিছু লুকানো হচ্ছে। যেমন ধরেন একটা চেয়ারের কস্ট হচ্ছে 1200, ওরা লেখছে যে 1300। তো এইখানে কোনো আমাদের আছে হিসাবের কোনো গোলমেল আছে কিনা, অথবা এমনও হইতে পারে ধরেন একটা একটা হচ্ছে কাজ করতেছে, কাজের জন্য হচ্ছে বাজেট এরকম, বাট বাজেট তার থেকে ডবল করে রাখছে, যে হচ্ছে এইটুকু হচ্ছে বাজেট করা আছে। তো এটা হচ্ছে ফাইনান্সিয়াল ইরেগুলারিটি, এটাও দেখবে। আর তারপরে কি অডিটিং এর ক্ষেত্রে আমাদের যা হচ্ছে যদি কোনো কেউ ফ্রড করতে চায়, ওইখানে ধরেন আপনার হচ্ছে একটা কাজে লাগতেছে হচ্ছে 700 টাকা, আর হচ্ছে আপনার থেকে চেয়ে নিল 7,000 টাকা, তাহলে আপনার তো প্রায় অনেক টাকা ফ্রডে চলে যাচ্ছে। তো এজ এ ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস গুলো মনিটর করার জন্য আমাদের অডিটিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আমাদের হচ্ছে থার্ড আর সবচেয়ে মেজর যেটা, আমাদের স্টেক হোল্ডারদের ট্রাস্ট গুলো মেনটেন করা। যেহেতু আমাদের হচ্ছে একটা কোম্পানির ব্যাকবোনই হচ্ছে ট্রাস্ট, আর সাইবার সিকিউরিটিতে তো সবকিছু প্রায় ট্রাস্টের উপরেই চলে। তো আমাদের এটা ইনশিওর করতে হবে যেন আমরা আমাদের ইনভেস্টরস, তারপর স্টেক হোল্ডার্স, ক্রেডিটরস, ক্লায়েন্টসদের আমাদের যেন আমরা একদম তাদের ট্রাস্টটা মেনটেন করতে পারি। তো এই ট্রাস্ট যেন মেনটেন হয়, আর 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 আমাদের কোম্পানির ভিতরে যেন কোনো ইস্যুস না থাকে, তাহলে আমাদের অডিটিংটা করা জরুরি হয়ে পড়বে। এখানে আমাদের অডিটিংটা এজন্য জরুরি যেন আমরা হচ্ছে আর কি নিজেদের পারফেক্টলি এক্সামিন করে নিজেদের ভুল ত্রুটি ইন্টারনালি ফিক্স করে তারপরে আর কি আমরা এটা হচ্ছে প্রেজেন্ট করতে পারবো অডিয়েন্সদের সামনে। যেহেতু আমাদের অডিয়েন্সটা আমাদের হচ্ছে সোল অ্যান্ড হার্ট, আমাদের হচ্ছে একটা বিজনেস রানিং এর জন্য। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। তারপর তানভীর ভাই বলতেছেন ভাই নাকি ছিলেন না, ভাই একটু প্লিজ অডিটটা কেন গুরুত্বপূর্ণ? রুটেক্স। জি ভাই, অডিটটা ভাই যেহেতু দেখা যায় যে বিভিন্ন কোম্পানি তো নেটওয়ার্ক আছে, তারপরে সিস্টেম আছে। তো এই সিস্টেমগুলোর মধ্যে ভালনারেবিলিটি আছে কিনা, বা আমার এই কোম্পানিটা অ্যাটাকারের হাত থেকে কতটুকু সুরক্ষিত, এগুলো সব অ্যাসেসমেন্ট করা, একটা ভ্যালিড প্রসেসে যাওয়া, একে মানে অডিট বলে। আর এটা
খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, মানে পেন টেস্টার অডিট একসাথে গুড়িয়ে ফেলেছেন। ঠিক আছে, বুঝতে পেরেছি। তারপর হচ্ছে রিমন ভাই, শুনতে পাচ্ছেন? ভাই শুনতে পাচ্ছি। জি প্লিজ। ভাই অডিটটা গুরুত্বপূর্ণ, তার প্রথম কারণ হচ্ছে ইনভেস্টরদের ট্রাস্ট অর্জন করা। দ্বিতীয়ত হচ্ছে পারফেক্ট। আমাদের যে নিয়ম নীতি থাকে তার মধ্যে কোনো দুর্বলতা আছে কিনা, বা সবকিছু ঠিকঠাক ভাবে চলছে কিনা, কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, এই বিষয়গুলা আইডেন্টিফাই করার জন্য, সবকিছু আচ্ছা, নিয়ম মেনে চলছে কিনা এই বিষয়গুলা খেয়াল করা হয়। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে কোনো ধরনের ফ্রড রিস্ক তৈরি হচ্ছে কিনা এই বিষয়গুলো আইডেন্টিফাই করার জন্য। পারফেক্ট পারফেক্ট। থ্যাংক ইউ সো মাচ। সাকিব খান, রনি ভাই এবং অতীন ভাই বাকি আছেন মেবি, রাইট? দুজন প্লিজ। সাকিব খান, রনি ভাই বলেন। আম, ভাই, সবার কাছ থেকে তো অলরেডি আর কি পুরোপুরি অ্যান্সারটা পাওয়া গেছে। আমার কাছে যেটা মনে হয় যে অডিটিং করার মানে মেইন ফোকাসটা হলো কি ভাই, ফ্রড ফ্রড হচ্ছে কিনা একটা কোম্পানিতে, এইটাতে মূলত ফোকাস করে মূলত অডিটিংটা করা হয়। এর ছাড়াও অডিটিং করলে আর কি কোম্পানিতে কোনো ফ্রড হচ্ছে কিনা সেটা দেখা যায়। তারপরে ইনভেস্টমেন্টদের ট্রাস্ট পাওয়া যায়। এছাড়াও এখানে লর কিছু ইস্যু থাকে, আহ, আইনি আইনি কিছু জটিলতা থাকে, সেগুলো মূলত কিভাবে একটা কোম্পানি মানে দেখছে বা কিভাবে এই কোম্পানিগুলো মেনটেন করছে। তারপরে গভর্নমেন্টের কিছু নিয়ম কানুন থাকে, সেই নিয়ম কানুনগুলো কোম্পানি ঠিক মতো মানছে কিনা, সেগুলো আর কি মূলত অডিটিং এগুলো আর কি পর্যায় সবকিছু পর্যালোচনা করার জন্য আর কি অডিটিংটা খুব বেশি প্রয়োজন হয়। থ্যাংক ইউ সো মাচ। অতীন ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। অতীন ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, অডিট এত গুরুত্বপূর্ণ হওয়ার পরেও বাংলাদেশের বিভিন্ন কোম্পানি কেন অডিট করতে চায় না? প্লিজ, আপনার কি আচ্ছা, মতামত? ওকে ওকে ওকে। আচ্ছা, এখানে আমি হচ্ছে কারণ তো আর ডিরেক্টলি এক্সপ্লেন করতে পারি না, কারণ সেটা হচ্ছে আপনার অথেন্টিক হবে না, বেসলেস হবে। তো আমি হচ্ছে আমার পার্সপেক্টিভটা দিতে পারি। প্রথমত হচ্ছে, যদি আমি বলি যে এখানে সাইবার অ্যাওয়ারনেস এ ল্যাকিং আছে, দেন আমি এটা বলবো রং। এখানে প্রবলেমটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। আমরা যখনই দেখি যে কোনো একটা ফিল্ডে, আপনি যে ফিল্ডে যান না কেন, ওটা শুধু সাইবার সিকিউরিটি হতে হবে তা না, যে কোনো জায়গায় আসলে ইদার আমরা যখন গুডসটা সেল করি সেটা একটা কাস্টমারের কাছে যায়, তো এটা কাস্টমারের কাছে কত কনভিনিয়েন্ট ওয়েতে পৌঁছাচ্ছে এটার জন্য আসলে ভিতরে যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক থাকে, যারা হচ্ছে আসলে আপনার ফিল্ডে কাজ করে অথবা যাদের কাছে আসলে আপনার কাজগুলো ডিস্ট্রিবিউট হয়, এটা তো পলিসি মেকার লেভেলে যারা থাকে তারা তো পলিসি মেক করে দেয়। বাট যারা আসলে জিনিসটাকে রিয়ালিটিতে টার্ন করে, যে এটাকে সম্পূর্ণ সার্ভেলেন্সে রাখবে, এখানে আসলে আপনার অনেক বেশি মিসকমিউনিকেশনটা থাকে, বা তাদের মধ্যে হচ্ছে আপনার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, ফিলোসফিক্যাল কিছু ডিফারেন্স থাকে। তার পাশাপাশি দেখা গিয়েছে যে আমাদের কিছু কালচারাল হচ্ছে আপনার স্টিগমা আছে, যেটা আসলে ইন জেনারেল সব জায়গায় প্রযোজ্য। আপনি এটা শুধু বিজনেসের জন্য না, এটা একটা মানুষের নিজের রেগুলার লাইফের মধ্যেও প্রযোজ্য। তো ওই প্র্যাকটিসটা থাকার কারণে আসলে আমরা আসলে অডিটটাকে অত বেশি প্রায়োরিটি দেই না। আর আরেকটা বাজে ব্যাপার হচ্ছে, এটা আনফরচুনেটলি বাজেই শোনায়, সেটা হচ্ছে যে আপনার মানুষ শখের পিছনে লাখ টাকা খরচ করতে ইন্টারেস্টেড থাকলেও নিজের লাভের জন্য লাখ টাকা ইন্টারেস্টেড না খরচ করতে, ঠিক আছে? তো অডিটের ক্ষেত্রে আসলে জিনিসটা ওরকমই, যে আমি 10 লাখ টাকা দিয়ে একটা কোম্পানি দাঁড়া করাচ্ছি, কিন্তু আমার কোম্পানিটা কালকে হঠাৎ করে একটা ম্যাজিস্ট্রেট এসে সিলগালা করে দিতে পারে, বিকজ আমার কথার সাথে কাজের মিল হচ্ছে না, অথবা আমার এখানে যে জিনিসগুলো আছে আমি যেটা ক্লেম করছি সেটার সাথে এটা স্ট্যান্ডার্ড হিসাবে মিট করতে পারছে না, যেটা দেখা গিয়েছে আমার কনজিউমারের জন্য ইন দা লং রান ক্ষতিকর। অথবা এখানে আরেকটা বড় ব্যাপার যেটা আপনারা কম বেশি বলেন নাই কেউ, সেটা হচ্ছে যে অডিট যখন হয়ে থাকে বা অডিটের এই কাজগুলো হয়ে থাকে, সেটা কিন্তু শুধুমাত্র কোম্পানির উপর হয় না, কোম্পানির এমপ্লয়ীদের উপরেও হয়ে থাকে। যে কোম্পানি ওই এমপ্লয়ি যারা আসলে কোম্পানিটাকে রেগুলার বেসিসে লাইভ রাখছে, তাদের কাছেও প্রপার ট্রিটমেন্টটা যাচ্ছে কিনা, তারা কি প্রপারলি ট্রিটেড হচ্ছে কিনা, এই কারণেই কিন্তু এই আইএসও স্ট্যান্ডার্ড গুলা থাকে। শুধুমাত্র যে আমার লাখ টাকা দিয়ে আমি একটা টেস্টিং করলাম হয়ে গেল তা না, ওই লাখ টাকাটা কি প্রপার ডিস্ট্রিবিউশন হচ্ছে কিনা। কারণ সবসময় ফাউন্ডারে সিইও কিন্তু হয় না। আপনারা সবাই একটা জিনিস মেনশন করেছেন যে আপনার স্টেক হোল্ডারদের কথা, স্টেক হোল্ডারদের হিসাব সবার পরে আসে, বিকজ আপনার যে স্ট্যান্ডার্ড
আপনার যে প্রোডাক্ট সেটার কনজিউমারদের যে ফিডব্যাক সেটার উপর বেস করে শেয়ারে মার্কেট বাড়ে, শেয়ারের মধ্যে আপনার মার্কেট স্টকের প্রাইস বাড়ে, তখন যে হচ্ছে আপনার স্টেক হোল্ডারদের বেনিফিটটা আসে। তো এটা একদম লাস্টের জিনিস, ঠিক আছে? তো এর মাঝখানে হচ্ছে আপনার এই যে এমপ্লয়ীদের সাথে হায়ারকিদের একটা মনে করেন যে গ্যাপ থাকা, প্রপার ব্রিজটা না থাকা, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং না থাকা, তারপরে আপনার একটা বড় ব্যাপার যেটা হচ্ছে কলোনাইজেশন এফেক্ট থেকে আমাদের এই সাইডের মানুষরা আমরা এখনো বের হতে পারি নাই, যে আমরা হচ্ছে সম্পূর্ণ জিনিসটাকে ওইভাবে নিজেদের মতো করে ইন্টালেক্টলি জিনিসটাকে বুঝে আগাবো যে অডিটটা আসলে আমার জন্য কেন ইম্পর্টেন্ট। অ্যান্ড থার্ড সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা কাজের কোয়ালিটিটাকে মেনটেন করতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমাদের কাছে আসলে নাম্বার গেমটা বেশি ইম্পর্টেন্ট রাদার দেন দ্য কোয়ালিটি গেম। তো যখন কোয়ালিটি গেম প্রেজেন্ট থাকে না তখন আসলে জিআরইর কোনো এক্সিস্টেন্স থাকে না, কারণ আমাদের কাছে গভর্নেন্স আছে কিন্তু রিস্ক কমপ্লায়েন্স নাই। রিস্ক কমপ্লায়েন্স না থাকলে তো আপনার বেসিক কমপ্লায়েন্সও থাকছে না। তো এইসব জিনিসের জন্য আসলে দিন রাইট। শেষে আমার কাছে মনে হয় অডিটটা বাংলাদেশে প্রপারলি স্টাবলিশ হয়নি, এন্ড বাই দ্য টাইম অডিট স্টাবলিশ হবে ততদিনে দেখা গিয়েছে যে অডিট ব্যাকডেটেড হয়ে অডিটের থেকে বেটার কোনো কিছু অলরেডি গ্লোবাল মার্কেটে ডমিনেট করতে থাকবে। আচ্ছা, বেশ ভালো একটা আনসার দিয়েছেন। অডিটের থেকে মানে বেটার কিছু নাই, অডিট করা লাগবে, এটা মেইন ফ্যাক্ট। তো আসলে হ্যাঁ, খুব সুন্দর আনসার দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি যদি বেশ কিছু বিষয় আপনাদের সাথে এখন কথা বলি, দেখেন আজকে হচ্ছে আমরা অডিটটা কেন গুরুত্বপূর্ণ সেটা নিয়েও কথা বললাম, এন্ড ইভেন হচ্ছে আপনাদের মধ্য থেকেই কিন্তু বের হয়ে আসছে যে আসলে অডিট বাংলাদেশে গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও কেন আসলে ম্যাক্সিমাম কোম্পানিগুলা অডিট বিমুখ। তো বেসিক্যালি সবচেয়ে বেশি অডিট যেটা হচ্ছে একদম ম্যান্ডেটরি বলা যায়, সেটা হচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে আপনার আর্থিক লেনদেন করে থাকে, ঠিক আছে, ইকোনমিক্যালি যারা হচ্ছে বেসিক্যালি লেনদেন করে, যেমন হচ্ছে ব্যাংক বা বীমা প্রতিষ্ঠান, তাদের অবশ্যই মাস্ট ম্যান্ডেটরি থাকে অডিট করা লাগবে ইয়ারলি বেসিসে। তারপর হচ্ছে 3 মাস পর পর, 6 মাস পর পর, এটা বেসিসে হচ্ছে বিভিন্ন ধরনের অডিট তাদের চলতেই থাকে, ঠিক আছে। এবং এটা শুধুমাত্র আপনার আইএসএমএস অডিট নয়, এটা মানে তাদের হচ্ছে ইন্টারনাল অডিট, ফাইন্যান্সিয়াল অডিট, তারপর হচ্ছে মানে বিভিন্ন অডিট সেখানে থাকে। এই অডিটের যখন আমরা ক্লাসিফিকেশন নিয়ে কথা বলবো ইনশাল্লাহ নেক্সট সেশনে, তখন হয়তো বুঝতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই যে অডিট গুলো আসলে কত ভাবে ভাগ করা আছে এবং আমাদের দায়িত্বটা আসলে কোথায়। অ্যান্ড সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশের অডিট আরেকটা গুরুত্বপূর্ণ যেটা ওয়েতে হয় সেটা হচ্ছে গ্রুপ অফ কোম্পানিজ গুলাতে তাদের অডিটটা গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ একটা কোম্পানির ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে গেলে, ট্রাস্ট ইস্যু বিল্ড করতে গেলে আপনাকে হচ্ছে অবশ্যই অডিট রিপোর্ট থাকা লাগবে। লাইক আমাদের গত বছরে হচ্ছে একটা বিষয় আপনারা হয়তো দেখেছেন, তিতাসের হচ্ছে হ্যাক হওয়া ডেটার কিছু ইস্যুস নিয়ে আমরা শুনেছিলাম, রাইট? মনে আছে কি আপনারা কেউ শুনেছেন? জি ভাই। জি ভাই। রাইট। তো তিতাসের যখন হচ্ছে এই ইস্যুগুলো হয় তখন তাদের নাকি অডিটই নাকি হয় নাই। সো এই ইস্যুগুলো কিন্তু তখনই বের হয়ে আসে যে আসলে অডিটটা হয় নাই কেন। তাহলে অডিট হলে কিন্তু তাদের যে ল্যাকিংস গুলো আছে, গ্যাপস গুলো আছে, সেগুলো কিন্তু তাহলে আপডেটেড যে ইস্যুস গুলো সেগুলো কিন্তু তাহলে ফিক্স হয়ে যেত, রাইট? সো অডিট আসলে আপনার গ্যাপ মিনিমাইজেশনের ক্ষেত্রে এবং মেইনটেনেন্সের ক্ষেত্রে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে, পুরো সিস্টেমটার পলিসি গুলোর যে রিকোয়ারমেন্টস গুলো থাকে সেগুলো প্রোটেকশনের ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি কাজ করে কে? অডিট। সো অডিট আসলে কোম্পানিগুলোর গুরুত্ব থাকা সত্ত্বেও বাংলাদেশে কেন হয় না, এটার মেইন 3টা রিজন আছে। প্রথমত যেটা যে ভাই বললেন, আসলে আগ্রহ থাকলেও বেসিক্যালি তারা কেন করে না, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের সিস্টেম হয়ে গেছে এরকম যে আমার চলতে পারলেই হয়েছে, রাইট? সো চলতে পারলেই হয়েছে বলে বলে দিনের পর দিন চলে যায় এবং একটা মুহূর্তে যখন হচ্ছে আপনার এস্টাবলিশমেন্ট চলে আসে, দ্যাট টাইম যখন আপনার অডিট করা না থাকে, আপনার ইস্যুস গুলো না থাকে, সে সময় আপনি চাইলে কোনো প্রজেক্টও হাত দিতে পারছেন না। কারণ প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, টেন্ডার নেওয়ার ক্ষেত্রে আপনাকে হচ্ছে অবশ্যই অডিট শো করতে হয়, এবং হচ্ছে ফাইন্যান্সিয়াল কোন ইস্যুস এর ক্ষেত্রে আপনাকে অডিট শো করতে হয়, ব্র্যান্ড ভ্যালু শো করার জন্য আপনাকে অডিট শো করতে হয়, ব্যাংকের থেকে যদি আপনি লোন নিতে চান সেক্ষেত্রে অডিট শো করতে হয়। মানে এক কথায় আপনি যদি আপনার কোম্পানির সাথে কোনো একটা আদার্স থার্ড পার্টি কোনো প্রতিষ্ঠানের সাথে কানেক্টিভিটি ক্রিয়েট করতে চান, দ্যাট টাইম অবভিয়াসলি আপনাকে অডিট শো করতে হবে, এবং সেই কানেক্টিভিটি যদি আর্থিক লেনদেনের মধ্যে পড়ে সেক্ষেত্রে অবশ্যই অডিট ম্যান্ডেটরি। তো যতক্ষণ পর্যন্ত আসলে আমাদের বাংলাদেশের কোম্পানিগুলো মানে সার্ভিস বেসড হয়ে তারপর হচ্ছে ইন্টারনাল কানেক্টিভিটি ক্রিয়েট না করে আর্থিক লেনদেনের দিক থেকে, ততক্ষণ পর্যন্ত তারা আসলে অডিটের দিকে আগায় না। সো একটা বিষয় আপনারা আইডিয়া করতে পারছেন যে বাংলাদেশে যদি আমরা হচ্ছে অডিট নিয়ে কাজ করতে যাই অথবা ইন্টারন্যাশনাল গ্লোবাল মার্কেটে অডিট নিয়ে কাজ করতে, আমাদের টার্গেট মার্কেট আগে বুঝতে হবে। বিষয়টা কি বুঝতে পেরেছেন সবাই? সকল প্রতিষ্ঠান কিন্তু অডিট করতে চাবে না। লাইক আপনি যদি 10 মিনিট স্কুলকে গিয়ে বলেন যে আপনাদের একটা অডিট করা দরকার, তারা কিন্তু ফার্স্ট অফ অল বলবে যে অডিটটা আমার কেন দরকার। বিষয়টা কি বুঝতে পেরেছেন?
10 মিনিট স্কুল একটা এডটেক প্রতিষ্ঠান, তাদের অডিটটা আসলে কেন দরকার এই বিষয় নিয়ে যদি কেউ একটু বলতেন, দেখি আইডিয়া কিরকম, একটু ব্রেনস্টর্মিং করা যায় প্লিজ। যে কেউ বলতে পারেন, সমস্যা নেই। হ্যালো। খুব নয়। হ্যালো, আমার কথা কি রাজু ভাই খুব নয় যাচ্ছে, যে প্লিজ জি বলেন। 10 মিনিট স্কুল যদি হচ্ছে অডিট করতে চায়, সেক্ষেত্রে তাদেরকে আপনি কোন পার্সপেক্টিভ থেকে তাদেরকে প্রোগ্রাম পাঠাবেন, কেন তাদের অডিট দরকার? রাজু ভাই আপনাকে শোনা যাচ্ছে না, তবে নয়েজ হচ্ছে প্রচুর। বাকিরা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, জি আপনাকে ভাই। শুনতে পাচ্ছি। যে এখন আমাকে একটু বলেন, আপনারা সবাই চুপ হয়ে গেছেন। 10 মিনিট স্কুলে কেন অডিট দরকার? অডিট সম্পর্কে তো বুঝতে পেরেছেন, অডিট জিনিসটা কি। এখন বলেন যে একটা এডটেক প্রতিষ্ঠানের অডিট কেন প্রয়োজন হতে পারে, আপনি কিভাবে সেটা কনফারেন্স করবেন, 3টা পয়েন্ট বললেই হবে, নো প্রবলেম। একটু ব্রেনস্টর্মিং করেন, চিন্তা ভাবনা করেন, গুগল করা লাগবে এরকম না, চিন্তা ভাবনা করেন একটু। হ্যাঁ ভাই আমি কি স্টার্ট করব না সবার পরে বলবো? হ্যাঁ আপনি বলেন, সমস্যা নেই, যেহেতু কেউ বলছে না, আপনি শুরু করেন দেখি ইনশাল্লাহ, প্লিজ। আচ্ছা, ঠিক আছে। সো বেসিক্যালি এডটেক হচ্ছে আপনার যত টেকের প্ল্যাটফর্ম গুলো আছে, এগুলো কিন্তু আপনার একটা দেশের সিটিজেনের ন্যারেটিভ এর উপর অনেক বেশি ভূমিকা রাখে। হ্যাঁ, কারণ তারা এডুকেশন প্রোভাইড করছে। এডুকেশনের মাধ্যমে মানুষের ন্যারেটিভটা বিল্ড আপ হয়, যে তার ভালো খারাপের বাছ বিচার করা, দৃষ্টিভঙ্গি, এই জিনিসগুলা। তো এটা হচ্ছে তার প্রপার স্ট্যান্ডার্ড হিসাবে মেনটেন হচ্ছে কিনা, অর্থাৎ আপনার যে ইকুইটি আছে এবং আপনার যে রিসোর্স আছে, এটার অথেন্টিসিটি এবং অথেন্টিসিটির প্রপার ইউটিলাইজেশন, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আপনি যে একটা জিনিস ক্লেম করছেন, হ্যাঁ, আপনি তো একটা জিনিস ক্লেম করার মাধ্যমে আপনি মার্কেটে এসে নিজেকে এস্টাবলিশ করছেন। তো ওই যে ক্লেম, এই ক্লেমের পিছনে আপনার যে স্ট্রেংথ বা আপনার যে গ্রাউন্ড, এটা কতটা স্ট্রং, সেটা ক্রস চেক করা। অ্যান্ড থার্ড হচ্ছে যে আপনার এখানে আপনি যেহেতু এডুকেশন প্রোভাইড করছেন, অবভিয়াসলি আপনার এখানে একটা হিউজ পরিমাণ বেজ আছে, যারা হচ্ছে আপনার আন্ডার এজ বা হচ্ছে এজড হতে পারে, অ্যাডাল্ট হতে পারে। কিন্তু এখানে আপনি অনেক মানুষের ইনফরমেশন নিচ্ছেন তাদেরকে ট্র্যাক করার জন্য। তো এই ডেটা যাতে তারা শেয়ার করছে, এই ডেটাটা তাদের হিসাব মতে প্রপারলি সিকিউরড কিনা। আপনার এখান থেকে এটা লিক হয়ে যদি তার কোনো ক্ষতি হয়, সেই ক্ষেত্রে এই দায়ভারটা আপনাকেও নিতে হবে। এই ব্যাপারটা মেনটেন করার জন্য আপনার অর্গানাইজেশন প্রপারলি রেডি কিনা, এই জিনিসটা মেনটেন করার জন্য হচ্ছে আপনার তখন অডিটটা চলে আসে। So, আমি 3টা পয়েন্ট বললাম, বাকিরা আপনারা দারুণ একটা আনসার দিয়েছেন ভাই, খুব সুন্দর একটা আনসার দিয়েছেন। আমার মনে হয় যে আসলে বাকি সবার যে কনসেপ্টের মানে একটু কনফিউশন ছিল, আসলে কি বলবো কি কি বলবো না, এটা আই হোপ চলে গেছে। তারপর যদি এক্সট্রা কেউ অ্যাড করতে চান, আর কেউ এক্সট্রা এক্সট্রা কিছু, মানে যা বলা হয়েছে এর বাইরে। জি না ভাই, বলতে পারতেছি না এর বাইরে। আচ্ছা, আপনারা কখনো শুনেছেন যে বিএসটাই অনুমোদিত? শুনছেন? জি ভাই। জি ভাই, জি বিএসটি ভাই। শুনছি। শুনছেন? বুয়েট স্বীকৃত বিষয়টা সম্পর্কে খুব একটা অবগত না, তবে বিএসটি আচ্ছা, সম্পর্কে টুকটাক জানি। বুয়েট স্বীকৃত হচ্ছে আপনার রিসেন্ট একটা নিউজ ওয়ার্ড বাংলাদেশে বেশ কিছুদিন আগে, খুব বেশি দিন আগে না, ইলেকট্রিক ভেহিকেলের একটা টেস্টিং হয়েছে, যে আপনার এই যে হ্যাঁ খুব সম্ভবত ফুংশেং অথবা জুংফেং, আমার নামটা মনে নেই, ওরা হচ্ছে আপনার বাংলাদেশে হচ্ছে মিনি ই-বাইক ইভি ভেহিকেল গুলা ছেড়েছে, ওদের ওয়াটার টেস্টিংটা বুয়েট করেছে 45 মিনিটস এর, যে ওরা এখান থেকে এদিকে গিয়েছে ওয়াটার ভিতরে ঢুকছে কিনা, যেটা ফ্লাড রেডি কিনা। আমাদের দেশে তো অনেক ফ্লাড হয়, তো হচ্ছে সেটা ফ্লাড রেডি কিনা, এটার জন্য বুয়েট স্বীকৃতি দেয়। তো বুয়েটের এরকম কিছু জিনিস দেয়, বুয়েটের স্বীকৃতি দেওয়ার জন্য ওদের সিভিল রাইট। যে ডিপার্টমেন্টটা, সিভিল ইঞ্জিনিয়ার, এটা অনেক ফেমাস। তো এটা একটু ঘাটাঘাটি করবে। আরো আছে, ধরেন হচ্ছে আপনার কোন একটা রড যেগুলো হচ্ছে ক্রিয়েট করা হয় আপনার, ধরেন হচ্ছে আপনার লোহার জাতীয় বিষয়গুলো, যেমন বিল্ডিং তৈরিতে হেল্প করতেছে, সিমেন্টের ক্ষেত্রে, সেই প্রতিটা প্রোডাক্ট কিন্তু বেসিক্যালি বুয়েট স্বীকৃত হওয়া উচিত। কেন উচিত?
এগুলো একটা বেসমেন্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে। এখন এই যে স্বীকৃত হওয়া ব্যাপারটা, এটাই আসলে কিভাবে তারা দেয়? এই স্বীকৃতির ব্যাপারটা হচ্ছে নিশ্চয়ই কিছু ফ্রেমওয়ার্ক আছে, কিছু রুলস রেগুলেশনস আছে, কিছু পলিসি আছে, কিছু কন্ট্রোলস আছে, রাইট? যেগুলোর উপর ভিত্তি করে তারা হচ্ছে যেগুলো সেই টেস্টিং যদি পাশ করতে পারে, দ্যাট টাইম তারা কি বলে যে হ্যাঁ আপনি এটা সার্টিফাইড। আমরা যে বিভিন্ন ধরনের সার্টিফিকেশন এক্সাম গুলো দেই, তারা আমাদেরকে যে বলে যে আপনি সার্টিফাইড কিসের ভিত্তিতে, তারা যে নলেজ গুলো আমাদের কাছ থেকে চাচ্ছে, তাদের যে রিকোয়ার্ড যে সমস্ত আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন দরকার, সেটা যখন আপনি মিট করতে পারেন, 60% হোক বা 75% হোক বা 80% হোক, তখন কিন্তু বেসিক্যালি তারা বলে যে হ্যাঁ আপনি সার্টিফাইড। এই যে সার্টিফাইড হওয়া বা অ্যাক্রিডিটেশন পাওয়া, এই ইস্যুগুলো তখনই আসে যখন বেসিক্যালি আপনি সেই পলিসি ফ্রেমওয়ার্ক এবং হচ্ছে কন্ট্রোল গুলো আপনি মিট করতে পারছেন। বিষয়টা কি বুঝতে পেরেছেন? সো অডিটটা সেম, অডিটে এখানে আলাদা কোনো কিছু বিষয় না। বিএসটি অনুমোদন যখন বলা হয়, দ্যাট টাইম তাদের যে কন্ট্রোলস গুলো আছে, ফ্রেমওয়ার্ক গুলো আছে, তাদের যে বিষয়গুলো ওই প্রোডাক্টের জন্য নীতি নির্ধারিত আছে, সেটা যদি তারা মিট করতে পারে, দ্যাট টাইম ওকে। যেরকম আমাদের রাফসানের ছোট ভাইয়ের হচ্ছে একটা ড্রিঙ্কস ছিল, রাইট? কি যেন নাম, ভুলে গেছি। ভাই ব্লু ব্লু ব্লু, রাইট? ব্লু বের তো করেছিল। ব্লু কিন্তু পরবর্তীতে দেখছেন এটা কিন্তু হচ্ছে মানে এটা কি ড্রিঙ্ক জানো? এনার্জি ড্রিঙ্ক তো নাকি? ইলেকট্রোলাইট একটা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, এটা বিএসটিআই রাইট। অনুমোদিত এটা ছিল কেন না। ছিল হ্যাঁ, না? কারণ বিএসটিআই কাউকে অনুমোদন দেয় নাই তখন, কারণ বিএসটিআই ওই সময় কোনো ধরনের পলিসি ছিল না ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বাংলাদেশে চলবে কি চলবে না। বিষয়টা বুঝতে পেরেছেন? তো বাংলাদেশ স্বীকৃত যেহেতু না, সো দ্যাট টাইম মার্কেটে কিন্তু আসলে বিএসটিআই অনুমোদন ছাড়া কোনো খাবার রাখারও কোনো পারমিশন নাই। সো ভোক্তা অধিকার সেখান থেকেও কিন্তু চার্জ নিতে পারে, এন্ড দ্যাট টাইম তার এই পলিসি অনুযায়ী তারা সেটাকে ব্যান করে। শুধুমাত্র ওটা না, আদার সবগুলো ইলেকট্রোলাইটকে হচ্ছে ব্যান করা হয়েছিল। দেন আস্তে আস্তে সেটা হচ্ছে এখন পলিসির মধ্যে দিয়ে আসতেছে বা এরকম হচ্ছে আর কি। সো অডিট বিষয়টা কিন্তু সেম। আপনার এই যে আপনি যেটা বললেন যে এডটেকের ক্ষেত্রে, সো এডটেকের ক্ষেত্রে আমাদের তিনটাই মেইন রিজন। নাম্বার এক, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডেটা। আমরা যে ডেটাগুলো শেয়ার করছি এটা অবশ্যই আমাদের ক্রিডেনশিয়াল, রাইট? এই ক্রিডেনশিয়াল ডেটা যখন আপনার সাথে আমরা শেয়ার করতেছি, কোনো একটা প্ল্যাটফর্মের সাথে শেয়ার করতেছি, ওই ডেটা দিয়ে প্ল্যাটফর্ম কি করবে, সে কোন কোন খাতে ব্যবহার করবে, আমার ওই বিষয়গুলো জানা আছে কিনা, বা প্রতিষ্ঠান সেই বিষয়গুলো আমাকে আগে থেকে অবগত করেছে কিনা, এই প্রতিটা পলিসি কিন্তু মেনটেন করে ডেটা সুরক্ষা নিয়ে দুই পাক্ষিক। যারা ম্যানেজমেন্ট তাদেরও অবশ্যই এখানে আপনাকে এনশিওর করতে হবে, এবং যারা ডেটা শেয়ার করছে তাদেরও এনশিওর করতে হবে। এটা কিন্তু আমাদের মেইন ইনফরমেশন ডেটা শেয়ারিং এর ক্ষেত্রে আমাদের যেন হচ্ছে কোনোভাবে ডেটা ড্যামেজ হলে সেক্ষেত্রে কোম্পানি কি ব্যবহার করবে, ব্যবস্থা নেবে, এবং যদি ড্যামেজ না হয় সেটার এনশিওরিটি কিভাবে করতেছে তারা। হ্যালো। হ্যালো। হ্যালো, আপনাকে শোনা যাচ্ছে না। সরি, আমি যেটা কোশ্চেন করছিলাম যে তাহলে কি সব কোম্পানির ক্ষেত্রে ISO 27001 দরকার আছে? অবশ্যই না। প্রতিটা প্রতিষ্ঠানের কিন্তু সেম রেগুলেশনস না। সো এডটেক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তাদের ক্ষেত্রে বেসিক্যালি কিন্তু হচ্ছে যেগুলো এডটেক টেক রিলেটেড, তাদের ক্ষেত্রে বেসিক্যালি হচ্ছে আমরা দেখতে পারি যে ISO 9001 যেটা, সেটা আপনি দিতে পারেন, কারণ ডেটা সুরক্ষা নিয়ে এখানে আপনার সার্ভিস নিয়ে বিষয়গুলো কথা আছে। আবার যেগুলো হচ্ছে টেক ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের আইটি কোম্পানি, সফটওয়্যার কোম্পানি, আমাদের যেমন সিকিউরিটি সলিউশনস নিয়ে আমরা কাজ করছি, আমাদের ইনফোসেক নিয়ে আমরা কাজ করছি, ইনফোসেক কোম্পানিগুলোর কিন্তু মাস্ট ISO 27001 থাকতে হবে। বিষয়টা বুঝতে পেরেছেন? টেক কোম্পানি যেগুলো জি আছে, ভাই। সফটওয়্যার নিয়ে কাজ করে, ডেটা নিয়ে কাজ করে, মানে সুরক্ষা নিয়ে কাজ করে, কেন কাজ করে সেটা নিয়ে আমরা আসবো ইনশাল্লাহ। আপনাদেরকে আমরা হচ্ছে একটা টাস্ক যখন দেবো তখন বুঝতে পারবেন, সমস্যা নাই। দ্যাট টাইম কিন্তু আমাদের লাগবে কি ISO 27001। সো আমাদের অডিটের ক্ষেত্রে এই বিষয়গুলো আগে গুরুত্বপূর্ণ, যে আমার টার্গেট ক্লায়েন্টকে তার আসলে কোন ধরনের অডিট দরকার, আমি যে অডিটটা নিয়ে কাজ করতেছি সেটা তার প্রয়োজন কিনা, যদি প্রয়োজন হয় কেন প্রয়োজন, তার যেটা নাই সেখান থেকে কিভাবে সে আসলে সমস্যায় পড়তে পারে, এই প্রতিটা বিষয়কে চিন্তা ভাবনা করে বেসিক্যালি হচ্ছে আমাদের অডিটের প্রপোজাল দেওয়া হয়। বিষয়টা বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি ভাই। এন্ড অডিটটা ম্যান্ডেটরি ওই সমস্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাস্ট কেন রাখা হয়, কারণ প্রতি বছর যদি আপনি অডিট না করেন, মিনিমাম একবারও যদি আপনার অডিট না হয়, মানে 12 মাসে একবার, এটার নিয়ম আছে। যদি আপনি 3 মাস পর পর করেন সেক্ষেত্রে 4 বার অডিট হবে, যদি আপনি 4 মাস পর পর করেন সেক্ষেত্রে 3 বার অডিট হবে, যদি আপনি 2 মাস আপনি 6 মাস পর পর করেন অডিট হবে 2 বার, আর যদি 12 মাস পর পর করেন অডিট হবে একবার। একবার অডিট করা ম্যান্ডেটরি। কেন ম্যান্ডেটরি? কারণ হচ্ছে যদি আপনি যে সমস্ত রুলস এবং যে পলিসি গুলা, যে সমস্ত কন্ট্রোলস গুলো আছে সেগুলো যদি আপনি মিট না করতে পারেন, দ্যাট টাইম কিন্তু কোম্পানি চাইলেও
আপনি নেক্সট মুভমেন্টের জন্য আপনি কোনোভাবে বিট করতে পারবেন না। ঠিক আছে, আপনি কোনো টেন্ডারে জয়েন করতে পারবেন না, আপনার লাস্ট আপডেটের যদি ইস্যুগুলো না থাকে সেক্ষেত্রে হবে না, এই সমস্যাগুলো থাকে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সিস্টেমগুলো আলাদা, কারণ বাংলাদেশে কোনো ডকুমেন্ট লাগে না, তা থাকলেই হয়। ওইটা আলাদা কারিশমাতে, কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করতে গেলে আপনাকে অবশ্যই কোম্পানিগুলো এই ইস্যুগুলো থাকতে হবে। বিষয়টা বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে জিআরসি কেন এত গুরুত্বপূর্ণ। বেসিক্যালি সাইবার সিকিউরিটি ফিল্ডে আমরা যেরকম পেন টেস্ট করে থাকি, যেরকম আমি কোশ্চেন করেছিলাম একটু আগে, কাকে যেন বলেছিলাম, মেবি তানভীর ভাই আনসার দিয়েছিলেন, উনি কিন্তু হচ্ছে পেন টেস্টের সাথে অডিট গুলিয়ে ফেলছেন। পেন টেস্টের ক্ষেত্রে কিন্তু অডিট করা হয়। পেন টেস্ট রিপোর্টটা প্রপারলি করার পর যখন আপনি সাবমিট করবেন, দ্যাট টাইম কিন্তু অডিটর চেক করে যে আসলে প্রপারলি যে পেন টেস্ট করার কথা ছিল সেই প্রপারলি পেন টেস্ট করা হয়েছে কিনা, আপনার রিপোর্ট ঠিকঠাক আছে কিনা। যদি অডিটর বলে যে না আমার এখান থেকে এটাতে একটু গরমিল লাগতেছে, আপনাকে সেই জায়গায় আবার ওই সমস্ত বিষয়গুলো চেকলিস্ট মেনটেন করে আবার পেন টেস্ট রিপোর্ট সাবমিট করতে হবে। বিষয়টা বুঝতে পেরেছেন? সো একটা প্রতিষ্ঠান যদি কোনোভাবে অডিট করায় এবং সেই প্রতিষ্ঠান যদি কোনোভাবে আবার ফার্দার কোনো সমস্যায় পড়ে, তাহলে পুরোপুরি দায়ভারটা কার হবে? অডিটর। অডিটের উপরে। সেটা বুঝতে পেরেছেন? সো অডিট এতটা গুরুত্বপূর্ণ যে আমাদের এখানে পুরোপুরি ভাবে ফার্স্ট রুল সিনসিয়ার থাকতে হবে এবং অবশ্যই অনেস্ট থাকতে হবে। বিষয়টা বুঝতে পেরেছেন? আপনি কোনোভাবে এখানে কলমের খোঁচা দিয়ে অন্য কিছু করতে পারবেন না, এবং এই বিষয়গুলোকে অবশ্যই প্রপারলি মেনটেন করা, পলিসি মেনটেন করা, সেই বিষয়গুলো জানা বোঝা, এই সমস্ত বিষয় আমল করার মেইন কাজটাই হচ্ছে আমাদের অডিট। সবাই কি বুঝতে পেরেছেন অডিটটা আসলে কেন গুরুত্বপূর্ণ? আর জিআরসি বলতে বোঝাই হচ্ছে, মানে জিআরসির প্রথমটা এটা যে গভর্নেন্স, রিস্ক এন্ড কমপ্লায়েন্স। আপনার একটা পুরো পলিসি কিভাবে মেনটেন হচ্ছে, ক্রিয়েট করতেছেন কি কি পলিসি, সেগুলো কিভাবে মেনটেন করতেছেন, রেগুলেটরি গুলো বিষয়গুলো কিভাবে ইউজ হচ্ছে, এন্ড সেগুলো যদি কোনোভাবে ঝুঁকির সম্মুখীন হয় সেক্ষেত্রে আসলে আপনারা কি ইনসিডেন্ট রেসপন্স গুলো করবেন, এই প্রতিটা বিষয়, যেটা একটু আগে ডিজিটাল ফরেন্সিক্স এর কথা একজন বলেছিলেন, মেবি অতীন ভাই। সো ওইটার সাথে কিন্তু পুরোপুরি ভাবে কানেক্টেড। বিষয়টা বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। কারণ ধরেন আমি একটা যদি ছোট্ট উদাহরণ দিই, ধরেন এই যে বাংলাদেশ ব্যাংকের হ্যাকের শিকার হয়েছিল, রাইট? এখন এই বাংলাদেশ ব্যাংকে হ্যাকের শিকার হয়েছে ধরলাম কিসের মাধ্যমে, আপনার একটা কি যেন প্রিন্টার মেশিন, রাইট? প্রিন্টার মেশিনের মাধ্যমে না জি ভাই একটা জি প্রিন্টার মেশিনের আর কি ওপেন করছিল। এর শিকার হয়েছে। সো এই যে প্রিন্টার মেশিনটা যে অন করে চলে গেছে বা এটার সাথে যে আসলে কানেক্টেড যারা রেসপন্সিবল, ওই ডিপার্টমেন্ট ছাড়া এখানে কি যারা আপনার ধরেন এই যে টাকা লেনদেন করতে, তাদের সাথে ধরুন ভাই কথা শোনা যাচ্ছে না। যে শুনতে পাচ্ছেন, হঠাৎ করে মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ এখন জি শোনা ভাই, যাচ্ছে ভাই। শোনা যে যাচ্ছে। আমি জিজ্ঞেস করছিলাম যে ধরেন হচ্ছে যে ব্যাংকের যে এটা হ্যাকের শিকার হলো, এখন যারা হচ্ছে আপনার ডিভাইস কন্ট্রোলিং এর দায়িত্বে ছিল, যেমন হচ্ছে আপনার এই যে প্রিন্টারের দায়িত্বে ছিল বা যারা হচ্ছে ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল, তাদেরকে ধরবে, নাকি হচ্ছে যারা বেসিক্যালি যে ক্যাশিয়ারে বসে তারপর হচ্ছে ক্যাশ লেনদেন করে তাদেরকে ধরবে? এই দুইটা ক্ষেত্রে কাকে ধরার চান্স বেশি, মানে ধরবে অ্যাকচুয়ালি যিনি কাকে, চান্স কাকে অবভিয়াসলি ধরবে? যারা দায়িত্বে ম্যানেজমেন্টকে ছিল ধরবে। যারা রেসপন্সিবল তাদের, রাইট? জি এই যে রেসপন্সিবল বিষয়টা আপনি কিসের ভিত্তিতে বলতেছেন? নিশ্চয়ই কোন একটা পলিসি মেনটেন করতেছে। পলিসিটা কোত্থেকে আসছে? কোন একটা ফ্রেমওয়ার্ক থেকে। সো এই ফ্রেমওয়ার্ক, পলিসি এন্ড রুলস এবং কন্ট্রোলস কে কে কার কতটুকু হচ্ছে প্রিভিলেজ আছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু বেসিক্যালি হচ্ছে অডিট। বিষয়টা বুঝতে পেরেছেন? জি ভাই। কাজে কোনো একটা ঘটনা ঘটলে আপনি চাইলে দায় চাপাতে পারবেন না, এবং চাইলে সবাইকে এখানে হুড়মুড় করে বসে থাকতে পারবেন না যে ভাই আগুন লাগছে, এখন আগুন লাগানোর, আগুন নিভানোর দায়িত্ব আসলে কার, আগুন লাগলে কর্মীরা কি করবেন, যেটা একটু একটু আগে হচ্ছে অতীন ভাই বলে যে আসলে এমপ্লয়ি লেভেলও অ্যাওয়ারনেসটা কতটুকু আছে, তাদের কি অ্যাক্টিভিটিস গুলো আছে। শুধুমাত্র যে কোম্পানির হায়ার অথরিটি হচ্ছে সবকিছু সিকিউরিটি মেনটেন করার জন্য কাজ করতেছে, আর আপনি মাঝখানে চায়ের দোকানে বসে, আপনি যখন বিকাশে জব করেন, আপনার বন্ধু জব করে নগদে, দুজনে মিলে গল্প করতে করতে একটা ক্রিডেনশিয়াল শেয়ার করে ফেললেন, মাশাআল্লাহ, ওইসব করা যাবে না। এই বিষয়গুলো হচ্ছে অডিটের মধ্যে পড়ে। বিষয়টা বুঝতে পেরেছেন? এন্ড দ্যাটস ওয়াই প্রতিটা প্রতিষ্ঠান, বিশেষ করে ব্যাংকে দেখবেন কয়েকদিন পর পরই মাসে একটা দুইটা করে হলো ট্রেনিং প্রোগ্রাম হয়। কেন হয়? কারণ এই ট্রেনিং সেশনের মাধ্যমে তাদেরকে হচ্ছে ট্রেন আপ করা হয় যেন আপনি কোনোভাবে বাইরে এই বিষয়গুলো শেয়ার না করেন। বুঝতে পেরেছেন বিষয়টা? সো কোম্পানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের এই অডিটটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা আপনাকে যে টাস্কটা দেবো সেটা একটু বলে দিচ্ছি আপনাদেরকে হচ্ছে। আরেকটা বিষয় একটু দেখাই দিই, যেটা টাস্কের আগে দেখানো গুরুত্বপূর্ণ। আমরা রিসেন্টলি গত বছর একটা অডিট করেছিলাম বাংলাদেশের লোকাল মার্কেটে, ইন্টারন্যাশনাল মার্কেটে পরে যায়, লোকাল মার্কেটটা প্রপোজাল দেখায় আপনাদেরকে, দেখতে পাচ্ছেন?
জি ভাই, দেখা যাচ্ছে। এটা গত বছর আমরা মাঝামাঝিতে একটা আমরা হচ্ছে অডিটের জন্য দিয়েছিলাম, লাইট ক্যাসেল নামে একটা প্রতিষ্ঠান বাংলাদেশে। সো তাদেরকে হচ্ছে বেসিক্যালি আমরা অডিটের জন্য বেশ কিছু আহ, বিষয় আমরা হচ্ছে প্রপোজ করি এন্ড সিকিউরিটি অডিট এবং কনসালটেশনের জন্য। সো সেখানে আমাদের হচ্ছে এসওপিটা দেওয়া হয়। এসওপি বলতে কি বোঝায় এনিওয়ান? অফ পারপাস, হ্যাঁ, হয় নাই, স্টেটমেন্ট অফ পারপাস। হয়নি। আরো আর কেউ? আর কেউ গুগল করতেছে মনে হয়, আনসার দিতে গিয়ে লেট করছে তাই। না ভাই, এসওপি গুগল মানে করছি না, হচ্ছে এমনি স্ট্যান্ডার্ড বসে অপারেটিং আছি যে কারো কাছ প্রসিডিওর। থেকে শোনার জন্য। এসওপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, কিভাবে আপনি আসলে এই প্রসিডিওরটা মেনটেন করবেন সেটা স্ট্যান্ডার্ডটা, ঠিক আছে? এসওপি ফুল ফর্ম কি আপনি বললাম? স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। প্রসিডিউর। সো এসওপিটা আসলে আমাদের কেন প্রপোজালের সাথে অ্যাড করতে হয়, যে আপনি আসলে কিভাবে পুরো কাজটা করবেন, এটা তো আপনাকে কোম্পানিকে কনভিন্স করতে হবে, রাইট? যে আমি আপনার কাজটা এভাবে করে দিব, আমাদের এই পরে এই বিষয়গুলো হবে, এটার জন্য সেই দায়িত্ব থাকবে, এবং ওনারা হচ্ছে এই বিষয়গুলো দায়িত্ব পালন করবে, এই টুলস গুলো ইউজ হতে পারে, এরকম মোটামুটি খরচ হতে আসতে পারে। না হলে কোম্পানি বুঝতে পারবে যে আপনি কিভাবে কাজ করতেছেন, প্ল্যানিংটা কি আপনার, আপনি কিভাবে বিষয়গুলোকে ফ্লো গুলোকে আপনি কন্টিনিউ রাখবেন, এগুলো কি বোঝা পসিবল, এক্সিকিউট কিভাবে করবেন, সম্ভব না, রাইট? সো এই কারণে আমাদেরকে অবশ্যই প্রপোজাল দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হয়। সো আপনাদের যেটা থাকবে সেটা হচ্ছে আপনারা নেক্সট উইকে যারা এখানে আছেন প্রত্যেকের জন্য এটা আমার টাস্ক হিসেবে থাকবে যে আপনারা বাইট ক্যাপসুলের জন্য হচ্ছে একটা প্রপোজাল ক্রিয়েট করবেন। মানে আপনারা হচ্ছে ধরলাম অডিটর, প্রত্যেকে আলাদা আলাদা অডিটর, আপনারা বাইট ক্যাপসুলকে কনভিন্স করার জন্য যে বাইট ক্যাপসুল একটা অডিট দরকার, এটার জন্য হচ্ছে একটা প্রপোজাল ক্রিয়েট করবেন। সবাই কি বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। রাইট, আমি এটার একটা ডেমো এখন দেখাচ্ছি যে আসলে আমরা কিভাবে বানিয়েছি। এই ফাইলটা আমি দিব না, আপনারা নিজেদের মতো তৈরি করুন, যা শুধুমাত্র এটা রেকর্ড থাকতে সেশনটা প্রয়োজন দেখতে পারেন ইন ফিউচারে, সমস্যা নাই। বাট দেখে দেখে মোটামুটি একটা আইডিয়া নেন, ঠিক আছে? তারপর নিজের মতো করে বানাতে হবে, সেম আবার কপি পেস্ট মাইটা দেন না, সাবধান, হ্যাঁ। আর চেষ্টা করবেন নিজের থেকে যতটুকু হচ্ছে আপনার অ্যাক্টিভিটি ক্রিয়েটিভিটি শো করা যায়। আপনারা ভুল করবেন আমি জানি, বাট তারপরে সেই ভুলগুলো আমি ধরাই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? যে আসলে স্ট্যান্ডার্ড ওয়েতে কিভাবে কাজ করা হয়। সো আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে পুরো কোম্পানি যেটা যাকে আপনি টার্গেট করতেছেন তার কোম্পানি হচ্ছে এটা লোগো দিয়ে, তারপর আপনি অডিট করতে চাচ্ছেন, এটা কনসালটেশন সহ হচ্ছে আপনার অডিটের যে প্রপোজাল সেটা আপনি দিবেন। দেন আপনার প্রতিষ্ঠানের ডকুমেন্টের টাইটেলের নাম, কোম্পানির আপনার নাম, কারা আপনি কি করতেছেন, এন্ড হচ্ছে লিড অডিটর হিসেবে কে থাকবে, ঠিক আছে? এটা আপনার নিজের নাম দিয়ে দিবেন, সমস্যা নাই। ভার্সন দিবেন কি 1.0, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভার্সন থাকা লাগবে মাস্ট। ভার্সন কেন থাকা লাগবে এনিওয়ান? কোনো আপডেট ভার্সন করলে যেন ভাই, ভার্সন 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 দিয়ে দিয়ে প্রপারলি কি? বোঝা যায় যে এটা ফার্স্ট, সেকেন্ড বা কততম অডিট। রাইট, কততম ভাই audit? এটাকে উন্নত Perfect. করা হতে পারে, তখন ভার্সন হ্যাঁ, বাড়বে আস্তে আস্তে। রাইট। এখন 1.0 পরে যদি 1.2 থাকে সেক্ষেত্রে কি বোঝাচ্ছে বলেন তো একটু দেখি আইডিয়া। প্রাইমারি ভাই, অডিটের সেকেন্ড। আপডেটেড অডিট। পারফেক্ট, 1 নাম্বার যে অডিটটা করা হয়েছিল সেটার সেকেন্ড ভার্সন, বিষয়টা বুঝতে পেরেছেন? এটা কিন্তু 2 নাম্বার অডিট না, মানে 3 নাম্বার। 1 নাম্বারের পরে তো অবশ্যই আরেকটা করেছে, 1 নাম্বার 2 নাম্বার, মানে 1.1 1.2, আমার অডিট নাম্বার কত এখানে টোটাল 3টা হয়েছে। বাট 3টা অডিট হলে কিন্তু আমি 3 নাম্বার লিখতে পারবো না, ভার্সন 3 না। এটা আমরা যে অডিটটা করেছিলাম ওই অডিটের আরো যেগুলো ভার্সন, মানে আপডেটেড যদি কোনো ভার্সন থাকে, যদি আগের অডিটে কোনো সমস্যা থাকে সেগুলোকে ফিক্স করে নিয়ে এসে ফাইনাল যে অডিটটা তখন সেটার সাথে অ্যাড হবে। বিষয়টা বুঝতে পেরেছেন? জি ভাই। পারফেক্ট। সো এখানে ভার্সনটা অ্যাড করবেন, দেন হচ্ছে আমাদের টেবিল অফ কন্টেন্ট আসবে হচ্ছে আমরা কি নিয়ে কাজ করতেছি। ইন্ট্রোডাকশন পার্টে বেসিক্যালি হচ্ছে আমরা বলে দিই যে কোম্পানি আসলে কেন আমরা চাচ্ছি যে আপনাদের আইএসএমএস এর ISO 27001 নিয়ে কাজ করতে। এটা নিয়ে আপনার সিম্পল একটা 2-3 লাইনের কথা বলে দিবেন। তারপর আসলে পারপোজ এন্ড অবজেক্টিভ, আপনার আসলে কেন দরকার। এই যে আমরা একটু যে বললাম যে একটা প্রতিষ্ঠান সম্পর্কে আগে আপনার ভালো আইডিয়া থাকা লাগে, তারা আসলে কি নিয়ে কাজ করতেছে, তাদের জন্য আসলে কেন প্রয়োজন, আমাদের এই বিষয়গুলো কেন আমাদের আসলে তাদেরকে শো করা উচিত, কেন তাদের অডিট করা উচিত, সেই বিষয়গুলো পারপোজ এবং অবজেক্টিভ গুলো আপনাকে অ্যাড করতে হবে। বাইট ক্যাসেলের ক্ষেত্রে আপনার সেগুলো অ্যাড করতে পারেন। বাইট ক্যাসেল সম্পর্কে তো প্রপারলি আইডিয়া আছে নাকি, নাকি শুধুমাত্র ভাবেন যে বাইট ক্যাসেল শুধু ট্রেনিং করায় আর কোনো কিছু না? এরকম কিছু আইডিয়া থাকলে বাইট ক্যাসেল সম্পর্কে আগে জেনে নেবেন, ঠিক আছে? তারপর আসছে স্কোপ, আপনারা টেস্টিং পারপোজের ক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলো করবেন। লাইক অডিটের ক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং এখানে হতে পারে, যেগুলোর ভিত্তিতে আবার সেগুলো যদি কোনো পেন টেস্ট রিপোর্ট থাকে
ওই কোম্পানি যদি কোনো প্যান্টাস রিপোর্ট থাকে সেটা আপনি অডিট করে দিতে পারেন। ডেটা ফ্লো এবং অ্যাক্সেস কন্ট্রোল ম্যাপিং করে, যেমন হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ওই ওয়েব অ্যাপ্লিকেশনে আসলে কাদের কাছে কি কি অ্যাক্সেস আছে, ম্যানেজমেন্টের পলিসিগুলো কি আছে। মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সেম, এই বিষয়গুলো কাদের কাছে আছে, ডিভাইস গুলোর ক্ষেত্রে আসলে কার কার কি কি বিষয়গুলো আছে। ডিজিটাল অ্যাসেটের ক্ষেত্রে সিকিউরিটি অ্যাসেসমেন্ট গুলো কিভাবে হচ্ছে, যদি কোনো ফ্রডের কোনো ইস্যু হয় সেই ক্ষেত্রে আসলে এগুলো কিভাবে মনিটরিং করতে পারেন, অনেক ক্ষেত্রে ফিশিং হইতে পারে, রাইট? এই ইস্যুগুলো কিভাবে মনিটরিং করবেন। তারপর রিস্ক অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কি কি বিষয়গুলো থাকবে, এগুলো কিন্তু আপনাকে রাখতে হবে কোথায়, ইনস্কোপ। আপনি চাইলে আরো অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। আউট স্কোপের ক্ষেত্রে আরো বেশ কিছু বিষয় লাগবে। যদি আপনার কোম্পানি চায় যে না আমাদের হচ্ছে আমরা ফিজিক্যাল সিকিউরিটি নিয়ে কোনো ইস্যু নিয়ে আমরা কথা বলছি, আমাদের এখানে সার্ভার আছে, আপনার সার্ভারটা সে কোনোভাবে অডিট করতে পারবেন না, সেক্ষেত্রে এটা আউট অফ স্কোপ থাকবে। আমরা আপনাদেরকে ওভারঅল সব দিচ্ছি, আপনারা ইনস্কোপে যে বিষয়গুলো অ্যাড করতে পারেন একটা কোম্পানির প্রপোজালের ক্ষেত্রে, আপনি একটা কোম্পানি চাচ্ছেন প্রপোজ করতে, সো এই ক্ষেত্রে প্রপোজালকে দিতে পারেন, সেটা আপনারা দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে? এভাবে আপনারা হচ্ছে একটা অডিটের প্রপোজাল বানান। আচ্ছা, সবাই বাইট কেসেল না বানিয়ে কি প্রত্যেককে আলাদা আলাদা কোম্পানি দেবো নাকি? এটা মনে হয় আরো বেশি সুন্দর হবে, কি বলেন? ভাই আমার মনে হয় ওইটা বেটার হবে, কারণ কোম্পানি ওয়াইজ রাইট, যদি ক্যাটাগরি চেঞ্জ হয়। তাহলে আপনাদের শেখা হবে সুন্দর করে, রাইট? জি ভাই। পারফেক্ট। বাকিরা কি মতামত? জি ভাই, জি ভাই, এটার সাথে এটাই একমত ভালো ভাই। হবে। এগ্রিড স্যার। ফলে দেখা যাবে যে এটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স হচ্ছে আপনাদের, তাহলে পুরো সিজন জুড়ে আপনারা ওই কোম্পানির সাথে অডিট করার জন্য কি কি ইস্যুগুলো আপনার আসতে পারে সেগুলো নিয়ে কিন্তু তাহলে আপনারা আমাকে ইন্ডিভিজুয়াল রিপোর্ট দিতে পারছেন, রাইট? এটা আরো মন সুন্দর জি হবে, ভাইয়া। ঠিক না? জি ভাই। কি জি বলেন? ভাই। কারো দ্বিমত আছে? না ভাইয়া, নাই। তাহলে থাক, ঘরের গরু বাদ, বাইট ক্যাপসুল বাদ। আপনারা হচ্ছে, আমি বাইট ক্যাপসুল এটা দেখাই দিচ্ছি, এখান থেকে আমরা কিভাবে দিচ্ছি। আপনাদেরকে ভিন্ন ভিন্ন কোম্পানি আমি চুজ করে দেবো ইনশাল্লাহ, সিলেক্ট করে দেবো নিজে থেকেই, আপনারা সেভাবে দিবেন, ঠিক আছে? সেটার উপর ভিত্তি করে আমি দেখবো আসলে আপনারা কতটুকু খেটেছেন। যারা রিপোর্ট সাবমিট করবেন না তাদেরকে আহ খোদা হাফেজ, ঠিক আছে? তাদেরকে আর পরবর্তীতে আমি সেশনে রাখবো না। দেখা যাবে যে নেক্সট ডে হয়তো বা আপনাদের সাথে আমাদের লাস্ট ডে হবে, যিনি আর কি রিপোর্ট সাবমিট করবেন না। সো আমরা আসি, প্রি এঙ্গেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে দেখেন, আপনি কিন্তু প্রপোজাল পাঠাচ্ছেন, তাদের সাথে কি সরাসরি কথাবার্তা হয়েছে আপনার? অ্যাকসেপ্ট করবে কি করবেন সেটা কিন্তু পরের ব্যাপার। আমি দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে প্রি এঙ্গেজমেন্ট ফেজে এসে আপনাকে হচ্ছে প্রথমে কি করতে হবে, একটা ইনিশিয়াল একটা কল যে আপনি দিচ্ছেন প্রপোজালের জন্য, আগে তো ফোনে কথা বলে নেবেন যে আপনাদের সাথে আমরা কানেক্ট করতে যাচ্ছিলাম, এই বিষয়গুলো হচ্ছে আমরা চাচ্ছি আপনাদের সাথে কানেক্ট করতে। দেখেন এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, তারপর আপনাকে প্রি এঙ্গেজমেন্টে সেগুলো উল্লেখ করতে হবে যে হ্যাঁ আমি তো আপনার সাথে কথা বলছি, তারপর আমরা একটা যে ক্লায়েন্টের দিয়ে একটা কথা বলছি আপনার সাথে কলে, আপনার সাথে আমার কিছু রেগুলেটরি নামে কথাবার্তা হয়েছে, প্রপোজালে কি কি বিষয়গুলো থাকবে সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে, সেটা নিয়েও কিন্তু আপনাকে এখানে আবার উল্লেখ করতে হবে। বিষয়টা বুঝতে পেরেছেন? কেন উল্লেখ করতে হবে? কারণ আপনি অডিট করতেছেন, আপনার কিন্তু কোনো একটা নির্দিষ্ট পয়েন্টও বাদ দেওয়া যাবে না। ক্লিয়ার? জি ভাই। রাইট। তারপর হচ্ছে প্রপোজাল সাবমিশনের ক্ষেত্রে আসলে আপনারা কিভাবে, আগে প্রথমে একটা ড্রাফট প্রপোজাল দিবেন, তারপর যদি সেটা কোনোভাবে মানে আপনার ক্লারিফিকেশন প্রয়োজন হয় বা কোনো যদি এডিটের প্রয়োজন হয় রিভাইজ শেষে, তারপর তারা হচ্ছে আপনাদেরকে জানাবে, দেন আপনি হচ্ছে একদম প্রপারলি সেই প্রপোজালটা ফাইনাল সাবমিট করবেন, এবং তারপর শুরু হবে হচ্ছে আপনার অডিট করার আগে মাস্ট এনডিএ। অডিট কিন্তু শুরু করেন নাই, এটা জাস্ট প্রপোজাল শেষ হলো। অডিট শুরু করার আগে মাস্ট আপনি কি সাবমিট, আপনাকে সিগনেচার করতে হবে এনডিএ। এনডিএ ফুল ফর্ম কি? নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। মাশাআল্লাহ, সবাই এত ভাবে বলছেন, আমি এখন মানে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আর এমএসএ এসওডব্লিউ কি বলেন? এনি আইডিয়া? কোনো আইডিয়া নেই। কোন আইডিয়া নেই। এটা হচ্ছে এমএসএ বলতে বোঝায় মাস্টার সার্ভিস এগ্রিমেন্ট, আর এসওডব্লিউ বলতে বোঝায় হচ্ছে আপনার স্টেটমেন্ট অফ ওয়ার্ক। মানে আপনি যে ওয়ার্ক পারমিট চাচ্ছেন, এখন আপনি অডিট করলেন, এনডিএ করছেন, বাট ওয়ার্ক পারমিট দেন, হবে? সিগনেচার করে রাখছেন যে ঠিক আছে আমি ডিসক্লোজ করবো না, কিন্তু ওয়ার্ক পারমিট পাইলেন না, তাহলে কি কাজ শুরু করতে পারবেন? আবার এমএসএ বলতে বোঝাচ্ছে কি যে মাস্টার সার্ভিস এগ্রিমেন্ট, কি কি বিষয়গুলো আপনি সার্ভিস দিবেন একদম কমপ্লিট আপনাকে লেখা থাকতে হবে। এরকম না যে আপনি 3 মাস পর হঠাৎ করে একটা তার মনে হয়েছে, বা অডিট শুরু হওয়ার পরে 2 সপ্তাহ পর মনে হয়েছে ভাই এটা একটু অ্যাড করে দেন, এসব হবে না। অডিট চলাকালীন সময় যা হওয়ার তা আগেই হচ্ছে তার কন্ট্রাক্টে লেখা থাকতে হবে। বিষয়টা বুঝতে পেরেছেন? তাহলে জি এমএসএ ভাই। মানে কি? মাস্টার সার্ভিস এগ্রিমেন্ট, মাস্টার সার্ভিস এগ্রিমেন্ট। আর এসওডব্লিউ স্টেট অফ ওয়ার্ক।
ওয়ার্ক স্টেটমেন্ট অফ ওয়ার্ক। স্টেটমেন্ট অফ ওয়ার্ক। স্টেটমেন্ট অফ ওয়ার্ড। স্টেটমেন্ট অফ ওয়ার্ক। সো মানে আমাদের যেটা ওয়ার্ক পারমিট আর কি বলে থাকি, সো এই বিষয়গুলো কিন্তু আপনার থাকা লাগবে। আমরা এরকম SOW না করলে তো আমাদের 3টা প্রজেক্ট আমরা বাসায় খাইছি। আমরা তখন বুঝতে পারি না প্রথম দিকে, আমাদের এনডিএ টেন্ডে সব করা শেষ, বুঝছেন, টাকা পয়সা দেয় নাই, বলছে যে আপনারা কাজ শুরু করেন, আমরা দেখতেছি just মুখের ভাষায়। আমরা তো শুরু করে দিচ্ছি, 1,19,000 টাকা প্রথমবার মারা খেয়েছিলাম একদম পারফেক্টলি। ওই খাওয়ার পরে আরেকবার বিশ্বাস করে দিচ্ছি, ওখানে 56,000 টাকা খেয়েছি। মানে এত ভাবে বাস খাইছি জীবনে আসলে বলার বাইরে ভাই। তারপর শিক্ষা হয়েছে, বুঝছেন। তো এই কারণে আমরা চাচ্ছি যে আপনারা শুরু থেকে যেন বুঝতে পারেন। কথা ক্লিয়ার? জি ভাই, মানে এটার কাহিনী হলো যে ভাই, মুখের জবানে আসলে কিছু করা যাবে মুখের না, জবানে কাজ হবে না ভাই। সব কাগজপত্রে। আপনাকে পুরোভাবে ডকুমেন্টেড থাকতে হবে যে আপনি আমাকে যে পাঠাইছেন, এবং ইভেন ডকুমেন্ট শুধু ডকুমেন্ট না, যে এরকম সাদা কাগজে না, আপনার কোম্পানির প্যাডে আমাকে দিতে হবে, কোম্পানির প্যাডে। বিষয়টা বুঝতে পেরেছেন? তাদের কোম্পানির প্যাড সহ আপনি নেবেন, এবং অবশ্যই লিগেলাইজ যদি কেউ থাকে তার সিগনেচার, এটা আমাকে থাকা লাগবে। দুইটা বিষয় মাথায়, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা টপিক ধরেছেন। এই বিষয়গুলো অবশ্যই এগ্রিমেন্টের সময় খেয়াল রাখবেন। আপনার কোম্পানির প্যাড থাকতে হবে, সিগনেচার থাকতে হবে, এন্ড অবভিয়াসলি যদি সিগনেচারের সে হচ্ছে মেইন কপি আপনাকে না পাঠাতে পারে, অবশ্যই স্ক্যান কপি পাঠাইতে হবে। আপনার তার কাছে মেইন কপি থাকুক, স্ক্যান কপি আপনাকে অফিসে হার্ড কপি পাঠাবে। বিষয়টা বুঝতে পেরেছেন? অথবা আপনি যে গিয়ে এটা নিয়ে আসবেন। সাধারণত এগ্রিমেন্ট ভাই সাধারণত স্টাম্পে হয় না? হ্যাঁ অবশ্যই, আপনি যদি এগ্রিমেন্ট স্ট্যাম্পে করতে চান তাহলে স্ট্যাম্প অ্যাড করতে পারেন, অথবা চাইলে ওই যে আপনার 10 টাকা 50 টাকার স্ট্যাম্প পাওয়া যায় না, ওগুলো আপনি চাইলে এগ্রিমেন্টের উপর লাগাতে পারবেন, কোনো সমস্যা নেই। জি। ওই যে আহ, স্ট্যাম্পের ওই যে কি থাকে না, ওই যে ডাক টিকিট মনে হয় নাকি? ভাই যদি এরকম। স্ট্যাম্পে করা হয় তাহলে মানে সেটার প্রমাণ অ্যাকচুয়ালি কিভাবে করবে? এখানে যদি কোম্পানির প্যাড থাকে তাহলে তো কোম্পানির লোগো থাকবে, অনেক কিছু থাকবে। আর স্ট্যাম্প থাকলে মূলত কি ওইখানে তো কিছুই, কোনো কোম্পানির লোগো নাই। এখন যদি না তারা বলে যে স্ট্যাম্প এটা জালিয়াতি, থাকলে, এখন না কি না না হতে পারে? সমস্যা নাই। স্ট্যাম্প থাকলে কোম্পানির ওই যে স্ট্যাম্প থাকতে হবে আবার সাথে, মানে ধরেন আপনি 50 টাকা বা 100 টাকার স্ট্যাম্প পেপার নিয়েছেন, ওখানেও আবার অবশ্যই ওই প্রতিষ্ঠানের স্ট্যাম্প থাকতে হবে, যেটা অরিজিনাল তাদের, মানে কালারফুল স্ট্যাম্প, মানে ওই আচ্ছা, একটা স্টিকারের মতো যে থাকে, স্ট্যাম্প স্টিকার, ওই হ্যাঁ, না না ওরকম না, কিছু? ওদের ওদের কোম্পানির, মানে কি বলবো, স্ট্যাম্প বলতে হচ্ছে সিল মেরে দিবে হ্যাঁ সোজা সিল বাংলায়। মেরে দিবে, সরকারি আচ্ছা আচ্ছা সরকারি স্ট্যাম্প। ও সিল আচ্ছা। মেরে দিবে, রাইট। ওইটা থাকা লাগবে, বুঝতে পেরেছেন বিষয়টা? মানে একদম পুরোপুরি ভাবে ভ্যালিড থাকা লাগবে সবকিছু, না হলে ঝামেলায় পড়ে যাবেন। আমাদের সাথে অনেকগুলো কোম্পানি এরকম ভাবে এমও করা আছে, তাদের সাথে আমরা কাজ টাজ করতেছি। দ্যাট টাইম কিন্তু এরকম হবে, তাদের যখন আমরা কোম্পানির সাথে কোম্পানি আমরা এমও করি, দ্যাট টাইম আমাদের প্রপারলি হচ্ছে ওই যে যেটা বললেন আপনারা, যে একদম স্ট্যাম্প পেপারে আমরা হচ্ছে সেটা সিগনেচার করি, কারণ তো ওখানে তো আর মানে কার কোম্পানির প্যাড দিবেন? ওটা তো এমও হচ্ছে, রাইট? দুইটা কোম্পানি এখানে একসাথে হচ্ছে, তো এখানে বাংলাদেশের লিগালাইজ যে সিস্টেম সেটা অনুযায়ী কাজ করছে। আর যদি আপনি হচ্ছে এরকম প্রপোজাল পাঠান যে কোম্পানির সাথে কোম্পানির কোনো ইস্যু হচ্ছে, দ্যাট টাইম আপনি চাইলে কোম্পানির প্যাড ইউজ করতে পারবেন। বিষয়টা বোঝা গেছে? জি ভাই। জি। সো তারপর আসে হচ্ছে এঙ্গেজমেন্ট এবং হচ্ছে প্ল্যানিং ফেজের ক্ষেত্রে। মানে প্রথমত আমাদের এতক্ষণ যা যা বিষয়গুলো করলাম সেটা হচ্ছে প্রি এঙ্গেজমেন্ট, মানে কাজ শুরু করার আগে। আর এখন হচ্ছে পুরোপুরি মেইন ফেজ আপনি চলে আসছেন। ফার্স্ট কাজ হবে কি, কিক অফ মিটিং, মানে হচ্ছে আপনার সাথে যারা টিম আছে, টিমের কারা কি দায়িত্ব সেটা আপনাকে শো করতে হবে। আমি এই বিষয়গুলোতে হেল্প পাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে রাখতেছি যে ভাই আমার এই টিম দরকার, কারণ আমরা বেশ কিছু বড় বড় প্রজেক্টে কাজ করতে যাচ্ছি। ইন ফিউচারে বাংলাদেশের গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে, সো ওই মোমেন্টে কিন্তু আমাদের, যদি নতুন গভর্নমেন্ট যেহেতু আসতেছে, সো ওই মোমেন্টে আমাদের অনেকগুলো প্রজেক্ট হাতের কাছে আসতে পারে, এবং তখন যদি আমরা বিট করতে যাই আমাদেরকে অবশ্যই টিম শো করতে হয়। কারণ আমার যদি টিমে কেউ না থাকে, আমি যদি একা শো করি, আমি যত লিড এডিটর হই, আমার কিন্তু দিবে না। বিষয়টা বুঝতে পেরেছেন? সো দ্যাট টাইম আমি চাই আপনারা অন্তত সেগুলা প্রপারলি হ্যান্ডেল করার মতো ক্যাপাবিলিটি বিল্ড আপ করতে পারেন। And আমরা যখনই কোনো প্রজেক্টে সেরকম ভাবে ইনশাল্লাহ জয়েন করতে পারবো, আপনাদেরকে সাথে নিয়ে আসতে পারি। লোকাল মার্কেট হোক, ইন্টারন্যাশনাল মার্কেট, আমাদের রিসেন্টলি একটা প্রজেক্টে আমরা কাজ করতেছিলাম ফাইবারে, তার সাথে আমাদের কথাবার্তা হচ্ছে। ইনশাল্লাহ সেখানেও যদি হয়, আপনারা যারা ভালো আছেন তাদেরকে নিয়ে আমরা কাজ করবো, সেটা একটা প্র্যাকটিক্যাল আপনাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে আশা করছি। ঠিক আছে? তারপর আপনার এখানে আছে আমাদের হচ্ছে আহ, আমাদের যে আপনার ফাইনাল যে অবজেক্টিভ, তারপর হচ্ছে আমাদের স্কোপ গুলা রিভিউ করা হয়েছে, যেগুলো আমরা প্রি এঙ্গেজমেন্টে বলছিলাম একদম ফাইনাল স্কোপ, এটা কিন্তু একদম ফাইনাল। আগে এগুলো ছিল হচ্ছে ড্রাফট, বুঝতে পেরেছেন বিষয়টা? এটা একদম পুরা রিভাইজ করার পরে যেটা আসছে ফাইনাল, এটা আসবে হচ্ছে এঙ্গেজমেন্টের মধ্যে, ওটা একদম মেইন পেপার হিসেবে রাখতে হবে। আর এগুলা কিন্তু কোনোভাবেই ডকুমেন্টেড না, এই বিষয়গুলো হচ্ছে যে শুধুমাত্র রাফ। এনডিএ কিন্তু আবার রাফ না, এনডিএ আবার ডকুমেন্টেড।
বিষয়টা বুঝতে পারছেন তো? সো মানে যেটার পর যেটা চলবে আর কি। তারপর হচ্ছে আমাদের কি কি অ্যাক্সেস রিকোয়ারমেন্ট গুলো প্রয়োজন, ধরেন আপনার যদি কোনো কিছু লগ ইন করার প্রয়োজন পড়ে সেগুলো ইনফরমেশন সে দিবে, যেগুলো ইনফরমেশন আপনার প্রয়োজন সেগুলো আগে থেকেই বুঝতে হবে। এখন এই কারণে বোঝার জন্য কি করা লাগবে, টার্গেট কোম্পানি সম্পর্কে প্রপার রিসার্চ করা লাগবে। আপনাদেরকে এই কারণে আমি দিচ্ছি যে আপনারা রিসার্চ করে হচ্ছে অবশ্যই একটা চেক লিস্ট তৈরি করবেন ইন ফিউচার, এখন না। অডিটে তো যা শুধুমাত্র প্রপোজাল সাবমিট করবেন, রিসার্চ করতে হবে। ধরুন আপনাকে কোন একজনকে আমি দিলাম যে আপনারা হচ্ছে ধরলাম রকমারির হচ্ছে আপনারা আপনি আপনি ধরেন রকমারি অডিট করবেন। তো রকমারি অডিট করতে রকমারির কি কি সার্ভিস আছে, রকমারিতে আপনি কেন অডিট করবেন, রকমারির কেন audit দরকার, তাদের স্কোপ কত বড় হতে পারে, কি কি বিষয় নিয়ে তারা কাজ করে, রকমারির কোন কোন সেগমেন্ট নিয়ে আপনি অডিট করবেন, এই প্রতিটা বিষয় কিন্তু আপনার অডিট প্ল্যানের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা চাবো ইন ফিউচারের সামনে আশা করতেছি আস্তে আস্তে হবে। তো আপনারা একদম ইন প্র্যাকটিক্যাল কিন্তু আপনারা আগাতে পারছেন। হ্যাঁ, তারপর আসতেছে হচ্ছে অ্যাপ্লিকেশন সিকিউরিটি রিভিউ। এক্সিকিউশন ফেজের মধ্যে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন সিকিউরিটি রিভিউর মধ্যে আপনারা দিচ্ছেন হচ্ছে আমরা যে সমস্ত ফ্রেমওয়ার্ক, যদি এটা ওয়েব বেসড হয় তাহলে ওয়েবের ক্ষেত্রে আমরা কিরকম ভাবে কাজগুলো করব। তাদেরটা ওয়েব বেসড ছিল, ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন। আমরা ওয়ার্কস্পেস টপ 10 বেসড মোবাইল এবং ওয়েবের যে দুইটা আছে ওই বিষয়গুলো আমরা এখানে অ্যাড করেছি। এটা তো আপনার যখন আপনাকে টার্গেটটা দিব, এটাকে আপনার ক্ষেত্রে কিন্তু সেম হবে না। তাদের না হয় শুধুমাত্র ওয়েব এবং মোবাইল দিয়েছে আমাদেরকে তাই, আর আপনাদের কিন্তু পুরো কোম্পানির ক্ষেত্রে আমরা দিচ্ছি। তো আপনাদের কিন্তু ওভারঅল এই অ্যাপ্লিকেশন সিকিউরিটি রিভিউ অনেক বিশাল হবে। একদম সফটওয়্যার আপনার যে আমরা ফলো করে থাকি স্যান্স 25 সেটাও কিন্তু অ্যাড হবে এখানে। ঠিক আছে, এখন তো বর্তমানে আপনার এআই টেস্টিং হয়, এই বিষয়গুলো থাকবে। যদি আপনার টার্গেট কোম্পানির যদি এআই বেসড কোনো সার্ভিস থাকে, টেকনোলজি নিয়ে কোনো সার্ভিস থাকে, সেই বিষয়গুলো আপনি টেস্টিং এর জন্য কিন্তু এখানে আপনাকে রিভিউতে অ্যাড করতে হবে। ডেটা ফ্লো কিভাবে আপনি আসলে কোনটার পর কোনটা করবেন, কি কি পলিসিগুলো মেনটেন করবেন, ডিজিটাল অ্যাসেটের ক্ষেত্রে কি কি বিষয়গুলো আপনি এখানে মেনটেন করতে যাচ্ছেন। ফ্রড যদি হয়, যদি কোনো অ্যাক্টিভিটিস এরকম মনিটরিং এর থাকে, যেমন আমরা সক বা সিএম এর ব্যবস্থা করতে পারি, অ্যালার্ট জেনারেটরের ব্যবস্থা করতে পারি, আমাদের ডকুমেন্ট গ্যাপ যদি থাকে সেটা রিকমেন্ডেশনের ক্ষেত্রে আমরা কি কি বিষয়গুলো তাদেরকে বলতে পারি, সেগুলো আমাদেরকে অ্যাড করতে হবে। এন্ড লাস্টে হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট নিয়ে আমাদের হচ্ছে মানে যদি কোনো ইস্যু ঘটেই যায়, হইতে পারে না, কোনো একটা গ্যাপ ঘটেই গেল, দ্যাট টাইম আপনি কি করবেন, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু এখানে ডকুমেন্টে উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে রিপোর্টিং ফেজ। আমরা যে রিপোর্ট সাবমিট করব, রিপোর্টের মধ্যে কি কি থাকবে, ফাইনাল রিপোর্টে আমরা কি কি বিষয়গুলো দেব, এবং লাস্টে হচ্ছে ইন্টারনাল কোয়ালিটি এবং রিভিউ। মানে হচ্ছে লিড অডিটর অবশ্যই সিগনেচার থাকা লাগে, যে আপনাদের অডিটর আপনারা অডিট দিবেন আমাদেরকে, রিপোর্টটা দিচ্ছেন আমাকে, সেই অডিটর হিসেবে কিন্তু লিড অডিটর হিসেবে আমি সিগনেচার করব যে আপনারা যেটা আমাকে রিভিউ দিলেন যে অডিটর এরকম এরকম করছেন বা এরকম অডিট গুলো ঠিক আছে। একটা বিষয় মাথায় রাখবেন, লিড অডিটরের সিগনেচার ছাড়া কোনো অডিটই হচ্ছে পারমিটেড গ্র্যান্টেড হবে না। বিষয়টা বুঝতে পেরেছেন? লিড অডিটরের কিন্তু আলাদা সার্টিফিকেশন অ্যাক্রিডিটেশন আছে, ওটা কোনো কোর্স না, ওটা একদম পুরো সার্টিফিকেট। আপনারা কি দেখেছেন আমার সার্টিফিকেটটা? দেখতে কেমন একটু দেখাই নিয়ে আসে। সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি হ্যালো, ভাই, শুনতে জি ভাই ইয়েস শোনা স্যার। যাচ্ছে। লিড অডিটর সার্টিফিকেশন কিন্তু সার্টিফিকেশন বডি আপনাকে হচ্ছে এটা মানে ইয়া করবে, এবং এটা একটা লাইসেন্সের মতো। ঠিক আছে, এটা দেখায় আপনাদেরকে দেখতে কেমন হয় অ্যাকচুয়ালি। লাইসেন্সটাও দেখাচ্ছে এবং হচ্ছে সার্টিফিকেশনটাও দেখাচ্ছে। এটা হচ্ছে সার্টিফিকেট। আরে ওপেন করা যায় না আরেকটা পেজে, এটা একটু অন্য জায়গায় ওপেন করি, পাশেরটাতে। আল্লাহ, একই জিনিস ওপেন হইলো। আচ্ছা যাই হোক, আগে সার্টিফিকেটটাই দেখাই। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এসএমএস মানে সাস্টেনেবল ম্যানেজমেন্ট সিস্টেম থেকে আপনাকে হচ্ছে সার্টিফাই করবে একদম প্রপারলি। দেখতে পাচ্ছেন, এবং এখানে কিন্তু আপনাকে এসসিবি, তারপর হচ্ছে আইআরকিউএও, এবং হচ্ছে আপনার প্রপারলি একদম এই এসএমএস এর যে সার্টিফিকেশনের সিল, অফিসিয়াল সিল, সেটা দেওয়া লাগবে। এবং তারা যে অ্যাপ্রুভ করেছে আপনাকে, আপনার সার্টিফিকেট আইডি থাকবে একটা, আপনার লাইসেন্স নাম্বার থাকবে, আপনি কবে সার্টিফাই করা হচ্ছে সেই বিষয়গুলো থাকবে। এটা কিন্তু একদম অফিসিয়াল, দেখতে পাচ্ছেন। জি ভাই। ভাই এটা কি এবং রিনিউ করা লাগে একটা নির্দিষ্ট টাইম পরে? না, অডিটরের কোনো রিনিউ টিনিউ নেই, আলহামদুলিল্লাহ বেঁচে গেছি ভাই। এটা এটা লাইসেন্সের মতো আর কি। হ্যাঁ, লাইসেন্সটা দেখি কোথায় আছে এখানে।
তা আপলোড করে রাখার কথা, আমার অফিসে ঝুলানো আছে। এখানে কি দেখি আছে কিনা? হ্যাঁ, খুঁজতে খুঁজতে একটা ফলো আপ কোয়েশ্চেন করতাম। হ্যাঁ হ্যাঁ প্লিজ। আচ্ছা, কোয়েশ্চেনটা হচ্ছে আপনার তো লাইসেন্স নাম্বার আছে, আপনার তো সিল আছে। এখন আপনার টিমে যাদেরকে আপনি অডিটর হিসেবে নিচ্ছেন, তারা তাদের ক্রেডিবিলিটি কিভাবে দেখছে? ওই তাদেরকে আমি সিগনেচার করে দিচ্ছি। আমি যে আইএসএমএস এ আপনাদেরকে ট্রেনিং দিচ্ছি, এটা একটা সার্টিফিকেট পাবেন আপনারা। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, আমাদের ওইটা কি আপনারা অফার লাইসেন্স করবেন। নাম্বার টাম্বার বা কিছু থাকবে? আপনাদের সার্টিফিকেশন দেবে হচ্ছে বাইট ক্যাসেল থেকে, কারণ বাইট ক্যাসেল নিজে আবার আইএসও সার্টিফিকেট সার্টিফাইড। ঠিক আচ্ছা, আছে, বুঝতে ওকে। এটা একটা আর কি আপনাদের প্লাস পয়েন্ট হচ্ছে। মানে আমি যে আপনাদেরকে নিচ্ছি, এটা আর কি আমার সহযোগী হিসেবে আপনারা অডিটর হিসেবে জয়েন করতেছেন, আর লিড অডিটর হিসেবে যেহেতু আমার লাইসেন্স আছে, সো আমি ওটা আর কি সিগনেচার করবো ফাইনালে। মানে আমি যে আপনাদের অডিট করে নিচ্ছি সেটা আর কি এখানে একটা ফ্যাক্ট আর কি। হ্যাঁ, এটা তো মাইক্রোসফট আর আমার এখানে যারা লাইসেন্স কথা। স্টার্টিং এ কাজ করবে তাদের ডেজিগনেশনটা কি হবে? আপনারটা যেরকম লিড অডিটর, তাদেরটা ক্ষেত্রে আপনারা কি হচ্ছে হবে? অডিটর হবেন আর কি। হ্যাঁ, জাস্ট অডিটর। আইএসএমএস অডিটর, 27/7 অডিটর। আমি একটু আচ্ছা, দাঁড়ান দেখি আমার লিঙ্কডইনে আছে, লাইসেন্সটা বের করি আগে। লাইসেন্স কি পোস্ট করেছিলাম? লাইসেন্সে কিন্তু ছবি ছবি দেওয়া থাকে জানেন। এটা তো অডিটের সার্টিফিকেশন। এই যেটা হচ্ছে বাইট কেসের অডিটের সার্টিফিকেট, এটা আবার নতুন করে রিনিউ করা লাগছে আমাদের এই যে ঢাকাতে আসার পরে। ওই যে বললাম না প্রতি বছর অডিট করা লাগে, এটা এটা কিন্তু হচ্ছে একটা প্রতিষ্ঠান, এটাও দেখে নেন। এটা হচ্ছে প্রতিষ্ঠানের সার্টিফিকেশন, দেখতে পাচ্ছেন আইএসও। ওই সার্টিফিকেশন কিন্তু আবার আপনি দিতে পারবেন না, বা বাইট কেসেল কিন্তু অডিট করলো আর বাইট কেসেল সার্টিফিকেট দেয় না। সার্টিফিকেট দেয় হচ্ছে একদম জিআইসি থেকে, মানে অফিসিয়াল সার্টিফিকেট নিয়ে আসতে হবে আপনাকে। বিষয়টা বুঝতে পেরেছেন কি? মানে ভাই আপনি যে একটা ক্লিয়ার না প্রতিষ্ঠানকে, এখন। মানে জি আপনি ভাই। যে একটা প্রতিষ্ঠানকে আইএসও অডিট করলেন, আপনি তো লিড অডিটর, ঠিক আছে, আপনি লাইসেন্স প্রাপ্ত। বাট আপনি তো লাইসেন্স প্রাপ্ত হয়েছেন কার মাধ্যমে? যারা আপনাকে লাইসেন্স দিয়েছে, রাইট? মানে তারা তো ইন্টারন্যাশনাল বডি, মানে যারা হচ্ছে আইএসএমএস মানে মেনটেন করে, রাইট? তাদের যে পলিসি বা ফ্রেমওয়ার্ক। সো আপনি যে সার্টিফিকেটটা প্রদান করতেছেন, আপনি হচ্ছে তাদের হয়ে অডিট করতেছেন। অডিট করার পরে তারা আপনার রিপোর্টটা, এখন আপনি রিপোর্টটা কোথায় পাঠাবেন? আপনি কিন্তু সিগনেচার করে দিলে এই রিপোর্টটা পাঠানো হবে জিআইসির কাছে, যারা হচ্ছে দেখেন লেখা আছে যে ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন বডি, দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে পাচ্ছি। এটা যদি বড় করে দেখাই, এখন দেখা যায়? হ্যাঁ জি সো ভাই, ক্লিয়ারলি দেখা যাচ্ছে জিআইসি এখন। কিন্তু বেসিক্যালি হচ্ছে আপনার আলটিমেটলি এই যে আইএএস জিআইসি, তারা হচ্ছে আপনাকে সার্টিফিকেশনটা দিচ্ছে। সো আপনি যখন সার্টিফিকেশনের জন্য অ্যাপ্লাই করবেন, মানে আপনি অ্যাপ্লাই করবেন গ্লোবাল ইন্টার সার্টিফিকেশনের কাছে যে হ্যাঁ, আমি এই প্রতিষ্ঠানটা আমি অডিট করেছি, তাদের এই ইস্যুগুলো অডিট করা হয়েছে, এন্ড আমি আহ, আপনাকে হচ্ছে মানে আপনাদের কাছে আমরা এটা অডিটের রিপোর্টটা পাঠাচ্ছি, এবং আমরা এটা এনশিওর করতেছি যে তাদের এই ইস্যুগুলা তাদের মাঝে পাওয়া গেছে এবং এগুলো তারা ফিক্স করে ফেলতেছে, এবং যদি ফার্দার কোনো ইস্যু হয় সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে ফার্দার আবার অডিট করে দেবো, বাট আপাতত তাদেরকে সার্টিফাই করা যায়। এই যে আপনি একটা অ্যাক্রিডিটেশন দিয়েছেন লিড অডিটর হিসেবে, সেক্ষেত্রে তারা এটা আবার রিভিউ করবে। রিভিউ করার পরে আপনার একদম কোথায় অডিট করা হয়েছে, কোন জায়গায় কি কি ইস্যুগুলো ছিল, প্রতিটা বিষয় সুন্দর করে অডিটেড ওই রিপোর্টে থাকবে, এন্ড তারপর আপনার একটা সার্টিফিকেট দেবে। এটা কিন্তু বাইট কেসেল থেকে আমি সার্টিফিকেট মানে সার্টিফিকেশন দিতে পারবো না। বিষয়টা বুঝতে পেরেছেন? জি মানে ভাই। আমি লিড অডিটর হতে পারি, বাইট কেসেল থেকে আমার প্রতিষ্ঠান হতে পারে, বাট সার্টিফিকেশন কে দিবে? যে সার্টিফাইড বডি তারা। আমি শুধুমাত্র একটা ভায়া, মানে বাইট ক্যাপসুল প্রতিষ্ঠানের মাধ্যমে যে ক্লায়েন্টটা সার্টিফাইড হয়েছে এটা শুধুমাত্র ওখানে উল্লেখ করা থাকবে। মানে ধরেন আপনি, মানে অনেক সময় হয় না যে আপনার এক্সাম দিচ্ছেন ঢাকা ভার্সিটিতে, বাট এক্সাম সেন্টার পড়ছে কোথায়? রাজশাহী ভার্সিটিতে। রাজশাহী ভার্সিটির মধ্য দিয়ে কিন্তু আপনি এক্সাম দিচ্ছেন ঢাকা ভার্সিটির, নট রাজশাহী ভার্সিটির এক্সাম। বিষয়টা বুঝতে পেরেছেন কি? জি ভাই। এখন তো ক্লিয়ার হয়েছে আই হোপ, নাকি এখন জি ভাই, বুঝতে এখন পারেন? এখন ক্লিয়ার ভাই, এখন ক্লিয়ার রাইট বুঝতে রাইট। পারছি। আমাদের এই যে এখানে দেখেন আমাদের অডিট যেটা করেছিলাম 2000 কত সালে যেন, এটা এটা 24 সালে করা হয়েছিল। 25 সালে এসে আমাদের আবার অডিট করা লাগছে, কারণ এই যেখানে আমাদের অ্যাড্রেসও চেঞ্জ হয়ে গেছে, রাইট? এবং অনেকগুলো ইস্যুজ আমাদের নতুন করে অ্যাড হয়েছে, আমরা বেশ কিছু সার্ভিস নতুন করে অ্যাড নিয়ে আসছি। সো 25 সালেরটা আবার নতুন করে রিনিউ হয়েছে, সেটা আবার 26-এর যে ফেব্রুয়ারি মার্চের দিকে আসবে। দ্যাট টাইম আবার আমরা 26-এর শেষের দিকে আবার অডিট করবো, 27 সালের মাঝখানে চলে আসবে, তারপর আমাদের আর অডিট করা লাগতেছে না, যতক্ষণ পর্যন্ত আমাদের আবার নেক্সট ফার্দার কোনো চেঞ্জ না আসতেছে আর কি। বিষয়টা বুঝতে পেরেছেন? মানে পরপর 3বার অডিট করতে হবে মাস্ট।
পরে যে অডিট গুলো হবে সেটা হচ্ছে ইন্টারনাল অডিট, নট এক্সটার্নাল। অডিটের কিন্তু প্রকারভেদ আছে, এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা প্র্যাকটিক্যালি হচ্ছে আপনাদের সাথে আলোচনা করব। কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমার লাইসেন্সটা দেখাইতে। আগে ওইটা বাইর করে দেখি আমি অফিসিয়ালি এটা পোস্ট করেছি কিনা লাইসেন্স করে। আমার মনে হয় এটা স্ক্যান করা ছাড়া উপায় নেই। এই ইয়ার থেকে কি স্ক্যান করা যায় না ভাইয়া, মানে ফোন ছাড়া স্ক্রিনশট নিয়ে নাকি? জি ভাই, স্ক্রিনশট নিয়ে এসে না গুগলের লেন্সে পেস্ট করবেন। আচ্ছা দেখি ফোন দিয়ে স্ক্যান করি। এই যে চলে আসছে ভাই, স্ক্যান করতে চলে আসছে। আমি আপনাদেরকে ফাইলটা পাঠিয়ে দিব কি? তাহলে আপনাদের জন্য ক্রেডিবিলিটি থাকলো, বুঝছেন না? কোথায় দেবো, অ্যানাউন্সমেন্টে দিয়ে দিলাম, দেখেন দেখতে পাচ্ছেন কিনা। একটু বড় করে দেখাই, এখান থেকে সমস্যা নেই। লাইসেন্স দেখা গেছে? ইয়েস স্যার। রাইট, এটা হচ্ছে লাইসেন্স, একদম প্রপারলি দেখেন। আপনার ছবি থাকবে, তারপর আপনার হচ্ছে এবিসি প্রফেশনাল রেজিস্ট্রেশন থেকে দিচ্ছে। এই যে আমার অডিট এবং লিড অডিটর দুইটাই আমার সার্টিফিকেশন আছে। তারপর হচ্ছে আমার ভ্যালিডিটি দেখতে পাচ্ছেন, নন এক্সপায়ারিং, কোনো এক্সপায়ারিং নাই। আমার হচ্ছে রেজিস্ট্রেশন রেফারেন্স এটা, রেজিস্টার কবে করেছিলাম সেটা এটা, তারপর প্রোফাইল রেফারেন্স এটা, আমাদের হচ্ছে কবে এটা দিয়েছে, তারপর আদার যে ইনফরমেশন গুলো ছিল আমার তৎকালীন সময় এটা দিয়েছে, এবং এই যে স্ক্যানের রিপোর্ট। এবং দেখেন প্রপারলি হচ্ছে আমাকে এখান থেকে একিউরেট করে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে একদম অরিজিনাল লাইসেন্স, যেটা লিড অডিটর অরিজিনাল লাইসেন্স। আপনার অফিসিয়ালি অনেকে দেখবেন লিঙ্কডইনে হচ্ছে শেয়ার করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লিড অডিটর সার্টিফিকেট, ওইগুলো কিন্তু কোর্স সার্টিফিকেট, এই সার্টিফিকেট না, ঠিক আছে? ওটা ভ্যালু এটা কিন্তু রাত দিন তফাৎ। ভাই বিষয়টা আপনার বুঝতে পেরেছেন? লাইসেন্সে কিরকম টাইম লেগেছিল, মানে জিনিসটা ই এটা করতে? হচ্ছে আমার পুরো ট্রেনিং করেছে হচ্ছে কিউএ প্রো থেকে। কিউএ প্রো থেকে তারা তখন ট্রেনিং করেছিল, তারপর সেখান থেকে হচ্ছে ট্রেনিং নিয়ে এক্সাম দিয়েছি। মোটামুটি প্রায় 1.5 মাস সময় লেগেছে ভাইয়া, একদম প্রপারলি প্র্যাকটিক্যাল সহ। এই বিষয়গুলো প্র্যাকটিক্যাল বলতে তারা হচ্ছে মানে সিনারিও বেসড আর কি, বিভিন্ন ধরনের ব্রড কোশ্চেন এবং শর্ট কোশ্চেন থাকে, লিখিত আকারের পরীক্ষা বুঝতে থাকে। পারছি, ওই যে আপনার সিআইএসএসপি আইসি2 এর মতন একটা। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট। এদের আসলে এই এক্সাম গুলো, এগুলো তো থিওরিটিক্যাল বিষয়গুলো আর কি, কারণ পলিসি তো আর সিটের টেস্ট হ্যাঁ কি বের করবে। সেটাই, ঠিক আছে, রাইট। তো এরকম আর কি বিষয়গুলো থাকে। তো এরকম হচ্ছে বেসিক্যালি আপনার সার্টিফিকেশন নিয়ে তারপর এখন আমরা কাজ করতে পারছি। এবং সার্টিফিকেশন শুধুমাত্র আবার থাকলে হবে না, আপনাকে কোনো একটা প্রতিষ্ঠানের আন্ডারে থাকা লাগবে। মানে আপনি যে অডিট করতেছেন, অডিট করার ক্ষেত্রে আপনি শুধু লিড অডিটর সার্টিফিকেশন থাকলে হবে না, আপনাকে কোনো একটা প্রতিষ্ঠানের আন্ডারে থাকতে হবে, যে প্রতিষ্ঠান আবার অবশ্যই আছে 27 একিউরেটেড। যেমন বাংলাদেশে সবচেয়ে বহুল আহ মানে যদি এরকম সার্ভিস নিয়ে কাজ করে আমরা তো আছি। পাশাপাশি আপনার এই যে কিউএ প্রোর কথা বললাম, এই যে অনেকে হয়তো চেনেন না, আপনার জাহাঙ্গীর আলম স্যারকে চেনেন না? জি, অনেকে কানেক্টেড আসেন না হয়। ওনার যে প্রতিষ্ঠানে যে কিউএ, ওখান থেকেই উনি তো বেসিক্যালি আমার, আপনার ওয়াসপের ঢাকার হেড। হ্যাঁ হ্যাঁ, উনি আমাদের ট্রেনিংটা নিয়েছিল আমাদের লিড ওয়েটার সার্টিফিকেশনের। ওরা কিন্তু প্রফেশনালি হচ্ছে অফিসিয়ালি এই আইএসএমএস অডিট গুলো করে থাকে। তাদের মানে প্রতিষ্ঠানের কাজই এটা, ভিপিটি করা আর হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে কাজ করা। তারা সক 2 নিয়ে কাজ করে, আইএসও নিয়ে কাজ করে। হ্যাঁ, তার একটা আছে, আরেকটা আছে এজিএস, নাম শুনছেন মনে হয়। হয়ে গেল। এজিএস নামে একটা ছিল, ওটার ফুল ফর্মটা ভুলে গেছি। শর্ট ফর্ম মনে থাকে, ফুল ফর্ম মনে থাকে না। দেখি এজিএস কোয়ালিটি লিখে সার্চ করে দেখি যদি পাওয়া যায় আর কি। এই যে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে আরেকটা।
এরাও বেসিক্যালি হচ্ছে আইএসএমএস নিয়ে কাজ করে। এটা কিন্তু বাংলাদেশে দেখেন তাদের অডিটের ক্ষেত্রে এই যে একটা পোস্টে দেখেন তাদের ইলেকট্রিক্যাল নিয়ে, তো এখানে অবশ্য অডিট দরকার আছে, রাইট? সো এদেরকে তারা অডিট দিচ্ছে। কি ধরনের অডিট? এই যে পোস্টে যান, এই যে তারা সুন্দর করে কিন্তু উল্লেখ করেছে আপনার ইলেকট্রিক্যাল বিষয়গুলো আছে, অডিট করা লাগবে, সেক্ষেত্রে যে আমরা এই ধরনের অডিট গুলো দিয়ে থাকি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার 9001-এর মধ্যে পড়বে, এটা তো 27001-এ পড়বে না, আবার এগুলো পড়বে 9001-এ। এটা আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন ইস্যুগুলো আসলে কি, এগুলো তো আপনাদের প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, 9001 আসলে কি কাজ করে, এই ISO 9001 যে দেখেন বল কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে বুঝতে পারছেন? এটা হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট, মানে আপনার কোয়ালিটি আসলে কতটুকু সুন্দর হচ্ছে বা কতটুকু স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারতেছেন আপনারা, এটা নিয়ে কাজ করা ISO 9001। আর যেটা 27000 সেটা হচ্ছে ইনফরমেশন সিকিউরিটি নিয়ে কাজ করে। ক্লিয়ার? জি ভাই। বাংলাদেশে কিন্তু এই অডিটের ইস্যুগুলো হচ্ছে আস্তে আস্তে দিন দিন বেশ ভালো একটা, মানে জিআরসির সেগমেন্টটা বেশ ভালো একটা ডিমান্ডিং সেগমেন্ট। ঠিক আছে, এই যে দেখেন তারা ISO সার্টিফিকেশন হচ্ছে তারা দিচ্ছে বা এরকম দিচ্ছে আর কি। তারা দিচ্ছে বলে তারা ওই যেরকম বললাম না, তারা তো নিজেরা মানে অথরাইজ বডি না, তাদের মধ্য দিয়ে হচ্ছে আপনি এই প্রতিষ্ঠানগুলো আর কি নিতে পারেন। তারা দেখেন আরো ISO কিছু বেশ কিছু দেয়, 14,064, তারপর 50,001, 14,001, দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড আর কি। এগুলো সব হচ্ছে এগ্রিকালচার নিয়ে, তো এটা নিয়ে আসলে তারা কাজ করে। তাদের আরো বেশ কিছু আছে, দেখতে পাচ্ছেন। মানে আসলে অডিটের জিআরসির সেগমেন্টটা হিউজ। এই সেগমেন্টে যদি আপনি মানে জয়েন করতে পারেন, সেক্ষেত্রে আসলে আপনার পাশাপাশি বলা যায় অনেকটা আর কি গ্রোথ নিয়ে আসা পসিবল। আর এটা তো আসলে ডিমান্ডেবল যেহেতু আছে, সো কেন সুযোগ নেবেন না, রাইট? কি বলেন? নাকি সারাক্ষণ শুধু পেন্টাস্ট করলেই হবে? যেটা সুযোগ পাওয়া যায় ইনশাল্লাহ সেটা তো অবশ্যই ঢোকা লাগবে। হ্যাঁ, সো বুঝতে পেরেছেন সবাই? জি ভাই। আচ্ছা, তো এখন আমরা আসি হচ্ছে একদম ফাইনাল দিকে। দেখেন কতটুকু পর্যন্ত ছিলাম। এই যে এখানে আমাদের এতটুকু পর্যন্ত যাওয়ার পর আমাদের পোস্ট অডিট সাপোর্ট ফেজে আসে, যে আসলে আমরা পরবর্তীতে কি কি ধরনের সাপোর্ট দিব সেই বিষয়গুলো এখানে চলে আসবে। আমাদের এই সাপোর্টের ক্ষেত্রে কি কি বিষয়গুলো থাকবে, মানে আপনি তো অডিট করে চলে আসলেন, পরের কোনো খোঁজ খবর নিলেন না, ফোন নিলেন না, ওদের কোনো ঝামেলা হলে সেক্ষেত্রে দেখলেন না, তাহলে হবে না কিন্তু। সেই বিষয়গুলো এখন উল্লেখ করতে হবে। তারপর আপনি যদি টেস্ট করে দেন, সেক্ষেত্রে কি কি ধরনের টুলস মেথডোলজি এবং রেফারেন্স গুলো থাকবে, ফ্রেমওয়ার্ক কি কি আপনি রাখতেছেন আপনার অডিটের জন্য। অ্যাপেন্ডিসিস হচ্ছে আপনার হয়তো এখন বুঝবেন না, বাট এটা এখানে যা আছে সেম টু সেম মেরে দিবেন। বিষয়টা বুঝতে পেরেছেন? 2701-এর ক্ষেত্রে এখানে যা আছে সেম টু সেম থাকবে অল টাইম। অ্যাপেন্ডিসিস বলতে কি বোঝায় বলেন তো শুনি? রিপোর্টের মধ্যে কি কি থাকবে তার সবকিছু। মানে বাংলায় বলে সংযুক্তি আর কি, সংযুক্তি মানে কি কি বিষয়গুলো আমরা অ্যাড করতেছি, রাইট? এই অ্যাপেন্ডিক্সের মধ্যেই বেসিক্যালি হচ্ছে আমার যে অ্যাপেন্ডিক্স 1 সরি ABCD কি কি বিষয়গুলো থাকবে এই সুন্দর করে বিষয়গুলো উল্লেখ করা আছে। দেখতে পাচ্ছেন? জি ভাই। আমি একটু একটু করে যাচ্ছি, এগুলোর ভিত্তিতে আপনাদেরকে বানাতে হবে, কোনো শর্টকাট মারা যাবে না। ভাই আমি ভিডিওটা দিয়ে কপি দিবেন। দিব না এখন, কপি দিব, হ্যাঁ ভিডিওটা দিয়ে দেওয়া হবে। আমি কপিটা দিয়ে দিব হচ্ছে মানে একদম শেষে, বাট এবার না, মানে আপনাদের শেষে বলতে হচ্ছে নেক্সট উইকে দিব, যারা সিলেক্টেড হবেন তাদের সাথে রাখার জন্য। এই যে দেখেন আমাদের 27,000 মানে আমরা সিকিউরিটি অডিটের ডিটেইলড কিছু চেকলিস্ট দেওয়া লাগবে না আমাদের, যে কি কি বিষয়গুলো আমরা দেখবো সেটা এখানে উল্লেখ করা আছে। মানে ফান্ডামেন্টাল চেকলিস্ট, যেহেতু 20 দিনের অডিট, খুবই কম সময়, রাইট? সেই সময়ের মধ্যে আমরা কি কি বিষয়গুলো দেখবো এগুলো এখানে উল্লেখ করা আছে। অরিজিনাল চেকলিস্ট কিন্তু বিশাল বড়, বাট তাদের বাজেট ছিল কম, দ্যাটস আমরা এই বিষয়গুলো রেখেছি। মানে অডিটের ক্ষেত্রে আসলে বেশ কিছু বিষয় থাকে। দেখলেন, এটা হচ্ছে একটা কমপ্লিট প্রপোজাল। এই প্রপোজালের ভিত্তিতে আমরা হচ্ছে আপনাদের সামনে একটা টাস্ক দিচ্ছি, যে আপনারা নেক্সট হচ্ছে প্রপোজাল তৈরি করবেন। So আমি দেখে আপনাদেরকে কারে কোন টাস্ক দেওয়া যাবে, কোন কোম্পানি দেওয়া যেতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদেরকে দিই ইনশাল্লাহ। আপনারা কোথায় আছেন সবাই? জেনারেল সেগমেন্ট না কই যেন ছিলেন, দেখলাম মেসেজ পাঠিয়েছেন, কোথায় সবাই? এই যে এখানে। হ্যাঁ, জেনারেল অপশনে। ওকে, ঠিক আছে। সেশন শুরু হচ্ছে 9টা 30-এ।
নাফিস হাসান রাকিব ভাই, আপনি 10টা 30-এ জয়েন করেছেন কেন? মানে কি মনে করে জয়েন করেছেন আপনি? উনি তো নাই ভাই। মাশাআল্লাহ, যারা নাই তাদেরকে ব্যান করে দিচ্ছি। ঠিক আছে, ফার্স্ট ধাপে তাদেরকে আর প্রয়োজন নেই। যারা আগ্রহ নেই আসলে তাকে দিয়ে কাজ নেই, কারণ এই যে আজকে এতগুলো আমরা কথাবার্তা বললাম, আপনারা বলেন বিষয়গুলো কি মানে মানে কোনো ছেলে খেলার বিষয় বলেন? অবশ্যই না। না না ভাইয়া, যে- যে অনেক ব্যক্তি ইম্পর্টেন্ট শুরুতেই ছিল আসলে সবকিছু। ডিসিপ্লিন না, তাকে অডিটর হিসেবে কেমনে রাখবো? অডিটর তো সে সার্টিফিকেশন পাওয়ার যোগ্যই রাখে না, সে তো ফার্স্ট সেশনই নাই। পার্সোনাল কোনো প্রবলেম থাকতে পারে ভাইয়া। পার্সোনাল প্রবলেম থেকে জানানো উচিত ছিল ভাই, রাইট? তারপরও দেখেন Yes. নাই, তো আসলে কিছু আ- করার থাকবে না আমার আমাদের। প্রবলেম ছিল, আমি তারপরে জানিয়ে দিছি, তা এখনই আসছে, আমি চলে আসছি। আব্দুল্লাহ রাজু জি জি, রিপোর্ট। আপনার সমস্যা নাই, বুঝতে পেরেছি, আপনার তো ইস্যুটা ভাই বুঝতে পেরেছি। তো এই যে ওই যে হঠাৎ করে পরবর্তীতে আসা বা এই যে ইস্যুগুলো তো আসলে আমাদের জন্য খুবই চক্ষুশূল, আমরা তো আসলে দৃষ্টিকটু দেখাই ভাই। কারণ আমরা তো এখানে আপনাদেরকে ফ্রি সেশন দিচ্ছি, এটা দেখেন আমাদের একটা এই সার্টিফিকেশন নিতে গেলেও কিন্তু আমাদের প্রায় প্রায় $1,00,000 আমাদের খরচ হয়েছে। তো এই অ্যামাউন্টের খরচের টাকার ট্রেনিং প্রোগ্রাম এবং আপনাদের সাথে আমরা কাজ করবো বলে হচ্ছে আপনাদেরকে ফ্রিতে সেশনগুলো দিচ্ছে। আমার সময় যাচ্ছে, আপনাদেরকে আলাদা করে মেন্টরিং করছে, আপনারা যেন নিজেরা তৈরি করতে পারেন, তৈরি হতে পারেন। তো সেটা যদি আসলে কাজে না লাগান, মানে জাস্ট দায় সেটা সারা হয়ে যায়, তাহলে তো আসলে ভাই সেটা মানে তো অবশ্যই। হেল্প ভালো নাই, রাইট? কিন্তু আসলে কিছু করার থাকে না। আচ্ছা, যাই হোক, সো আমি একটু এক এক করে বলতেছি, একটু একটু করে কপি করি, আর আপনাদের হচ্ছে নামগুলো আমি দিয়ে দিই। ফার্স্ট অফ অল, আজকে সেশনে যারা আছেন, শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি ভাইয়া। জি ইয়েস জি। স্যার। আচ্ছা, সো প্রথমে আমি হচ্ছে দেখি আহ নাফিস হাসান রাকিব ভাই, রাজু ভাইয়ের নাম ফার্স্টে আসে, দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি জি, দেখতে ইয়েস পাচ্ছি। স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। রাজু ভাই, আপনি তো মানে থাকবেন নাকি আবার বাদ দিয়ে চলে যাবেন মাঝখানে? আমার না কিন্তু না না এখানে না, সময় সবই যাবে, তো দেখেন না প্লিজ, কেন আগে যাবো ভাগে আমি, বলে না রাখবেন, না। ঠিক আছে? জি জি আচ্ছা, জি, ইনশাআল্লাহ। তো রাজু ভাইয়ের ক্ষেত্রে হচ্ছে আমি রকমারি দিচ্ছি, হ্যাঁ? গ্রেট, আমিও চিন্তা করছিলাম যে রকমারি বলবো কিনা, কারণ রকমারি নেন অলরেডি আপনি? ওইটা নিয়ে কথা বলছেন, তো ওটা একটা ভালো ধারণা হয়ে গেল, রেকর্ড হ্যাঁ, দেখলে এটা বুঝতে পারবো। ভালো হয়ে যাবে, রাইট। তারপর কাকে যেন দিলাম মেনশন? কানেক্টেড আছেন ভাই? কোথায় শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, আছি, শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি হ্যালো। ভাইয়া। আপনার ক্ষেত্রে দিচ্ছি হচ্ছে পাঠাও। জি, আচ্ছা ভাইয়া, ঠিক আছে। বিভিন্ন ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কাজ করব, সমস্যা তো নাই, রাইট? এটা আমরা আপনাদের প্র্যাকটিস হবে, আমাদের একটা মানে বোঝা হবে যে আসলে আপনারা কিভাবে কাজগুলো করতেছেন বা বিষয়গুলো কি নিচ্ছেন, হ্যাঁ? তারপর এটা কি তানভীর ভাইয়ের অ্যাকাউন্ট নাকি? রুটেক্স আছেন? আপনার তো অ্যাকাউন্ট এটা নাকি, কাকে মেনশন দিলাম? জি ভাই, ওটা উনি। ও আচ্ছা, আপনার নাম একটা, ইউজার নেম একটা, আচ্ছা ঠিক আছে। সো আপনাকে আপনাকে হচ্ছে আমরা ডেটা সফট আছে একটা, আমি একটু নাম আপনাদেরকে কি পাশাপাশি লিঙ্ক দিয়ে দিব, মানে যদি পাইতে ঝামেলা হয় এরকম কিছু ভাই আমরাই ভাই খুঁজে নিই ভাই। সবচেয়ে দিই। পরে যদি একটা খোঁজ থেকে আরেকটা আরেকটা রিপোর্ট দিয়ে দেন, ভাইয়া সেটা বলা তো যায় না। ঠিক। দেখতে পাচ্ছেন ডেটা সফট, এই যে এটা। হুম, মেডিকেল নিয়ে কাজ করতে আগ্রহ করা আছে? মেডিকেলের কোনো সিকিউরিটি ইস্যু নিয়ে, মানে ISO 27001, আমরা শুধুমাত্র আমাকে এটা দিতে পারেন, মানে মেডিকেলের ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারি। ভাই আমাকে দিতে পারেন। দিতে পারেন। কে আগ্রহী? ভাই আমি শাকিব দিতে হসপিটালে পারেন কাজ ভাই, যেহেতু দিতে সমস্যা নেই। পারি। আচ্ছা, সাকিব ভাই আছেন, অতীন ভাই আছেন, আর মামুন ভাই, না? ঠিক আছে, তিনজনকে দেখছি, তিনটা পাঠাচ্ছি আমি। ঠিক আছে, নো প্রবলেম। তারপর হচ্ছে আমি আপনার হসপিটালে আছি, তো সেজন্য হসপিটাল খুঁজছিলাম আর কি। আচ্ছা, পাঠাও।
তারপর আসে হচ্ছে সাকিব ভাই, না? এটা এক সাকিব ভাই। জি ভাই। একবার নামগুলো আগে উল্লেখ করে দিই, তাহলে মনে ইজি হবে। মামুন ভাই আছেন। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি হোস্ট কি আছেন আজকে সেশনে? আছে। তারপর হোস্টের পরে হচ্ছে ফারিয়া আপু আছেন। হ্যাঁ, ফারিয়া আপু কি এখন আছেন নাকি চলে গেছে আবার? আছি স্যার। খালিদ বিন ওয়ালিদ, থ্যাংক ইউ। আরে @, তারপর হচ্ছে অতীন ভাই। বাহ, যাদের নাম আছে এরা সবাই মনে হচ্ছে আছে। তারপর হচ্ছে রিমন ভাই, না? লাস্টে সাকিব ভাই আছেন মনে হয়। রেজন ভাই কি আছে? এর বাইরে কেউ আছেন এই লিস্টের বাইরে এখানে? রিদওয়ান ভাই মেবি নাই। আচ্ছা, এর বাইরে আর কেউ আছেন? ঠিক আছে, তাহলে এই সাকিব ভাইকে দিয়ে হচ্ছে আমাদের কাজ সফটওয়্যার। আপনারা বেসিক্যালি হচ্ছে কাজ করবেন কাজ সফটওয়্যার নিয়ে। কাজ সফটওয়্যারের কাজ হচ্ছে কাজ বের করা। ঠিক আছে, অনেকটা আমাদের ইন্টারেস্টিং। বাংলাদেশের ওই যে কি যেন আছে না, কি যেন কোম্পানিটা জবের নিয়ে, বিডি জবস, তাদের মতো আর কি। হুম হুম। তো আমরা বিডি জবস না নিয়ে অন্য একটা নিলাম আর কি। হ্যাঁ, এটা একটা বেশ বাংলাদেশে ভালো লিডিং কোম্পানি, কাজ করে প্রচুর, বেশ ভালো। তাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি নিয়ে বিশাল কাজ করা আছে। বিডি জবসও নেওয়া যায় চাইলে, তবে এটা একটু বিশাল হয়ে যাবে। আমরা আপাতত একটা আগে, সমস্যা নেই। সফটওয়্যার রাসেল ভাই চাইছিলেন হচ্ছে ইয়া, না? হসপিটাল। জি ভাই। আপনাকে দিব হচ্ছে বিআরবি। দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। হসপিটাল কে কে চাইছিলেন যেন? সাকিব ভাই আর হচ্ছে অতীন ভাই মনে হয়, নাকি? ডিসকাউন্ট ড্রাকুলা ভাই, রনি ভাই। আচ্ছা, রনি ভাই। রনি ভাইয়ের অ্যাকাউন্ট যেন কোনটা? এই যেটা লাস্টেরটা? এই লাস্টেরটা, জি ভাই। আচ্ছা, অতীন ভাই এটা। হসপিটালের মধ্যে ভাই পপুলার আছে, ইউনিকো আছে। ঠিক আছে, পপুলার নেন, যান, আপনার ইচ্ছে আছে যেহেতু। পপুলার হসপিটাল। ভাই আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা নেন, কোনো বাদ আর অতীন ভাইকে আমরা দিব কি স্কয়ার নেবেন? ভালো হবে কিন্তু, বিশাল এরিয়া। যা মন চায় ভাই দেন। আপনি আমার জনসন এন্ড জনসন দেন, মানা কি করছে? স্কয়ার হসপিটাল দিচ্ছে। ভাই হসপিটাল কি অতীন ভাইকে দিয়ে দিছেন একেবারে? হ্যাঁ হ্যাঁ, লিখে দিয়ে দিব ইনশাআল্লাহ অডিটের মধ্যে। সালমানের খাবে, আমি খাবো না। পপুলার কি পপুলার মেডিকেল কলেজ নাকি পপুলার হসপিটাল আছে, কোনটা? ভাই পপুলার হসপিটাল আছে, পপুলার হসপিটাল আছে। দুইটাই আছে ভাই ওদের। পপুলার ডায়াগনস্টিকও আছে, আয় হায়। হ্যাঁ হ্যাঁ, ওটা নেবেন কোনটা? পপুলার গ্রুপের আন্ডারে। হ্যাঁ, পপুলার গ্রুপের আপনি আন্ডারে, তাহলে বলেন স্কয়ারে কিন্তু আবার আপনি স্কয়ারের অন্য গ্রুপ আছে, ইন্ডাস্ট্রি হসপিটাল নিচ্ছে। স্কয়ারেরও গ্রুপ আছে, ইউনাইটেডেরও গ্রুপ আছে, পপুলারেরও গ্রুপ আছে। আচ্ছা, পপুলার ডায়াগনস্টিক তো দিলাম। প্রথম ডায়াগনস্টিক সেন্টার দিয়ে শুরু ছিল। তো ডায়াগনস্টিক দিলাম আপনাকে। হ্যাঁ, ঠিক আছে। ভাইয়া আপনি হচ্ছে অডিটের লিস্টটা আমরা কোনটা ফলো করব বা কিভাবে কোন অথেন্টিকটা পাবো, কারণ লিস্ট তো অনেক। ISO 27001 এর বেসিসে বানাবেন, তবে চেক লিস্টটা আমি এখন দিব না। আমরা চাচ্ছি আগে আপনাদের মানে কতটুকু আসলে আপনি বের করতে পারছেন, কারণ আমার তো ভুলগুলোকে দেখতে হবে আর কি। হ্যাঁ, আমার যা মনে হয় আপনার যে এই জন্য বলছিলাম।
আপনার যে ডিপার্টমেন্টটা দিছে মানে যেটা ওয়েবসাইটটা দিছে ওনাদের কি কি দরকার হতে পারে চেকলিস্টে ওই ওটার অনুযায়ী উপর ভিত্তি চেকলিস্ট করে আপনার বানানো। রাইট। ঠিক আছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত ওকে। এটা কার অ্যাকাউন্ট? হোস্ট ভাই নাকি? ভাই আপনি হ্যাঁ, জি স্কোয়ার ভাই। সিস্টেম দিয়েছেন কিন্তু আমাকে ডায়াগনস্টিকের কথা বলে জাস্ট বলে রাখলাম আর কি। পরে আপনাকে তো বললেন না। স্কোয়ার দিয়েছি। ওকে ঠিক আছে। আপনারটা ডায়াগনস্টিক স্কোয়ার বলছিলেন। হসপিটাল। হ্যাঁ, ডায়াগনস্টিক হচ্ছে যে সাকিব খান রনি ভাইয়ের। ও আচ্ছা ওকে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আপনাদের মেডিকেল বাদ, মেডিকেল 3টা দিয়ে দিয়েছি। আহ রকমারি দিলাম, রকমারির তো ওয়েবসাইট দিই নাই। হ্যাঁ, ভাই ফিনটেক ধরেন, ব্যাংক, ফিনটেক এগুলো ধরেন। ব্যাংক দিব, ব্যাংকে তো ব্যাংক তো বিকাশ হিউজ। দেন, নগদ দেন, বা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, রাইট, সহজ এমএফএস দিতে নাম। যে হুম, আপনার ট্রাক লাগবে সহজ এগুলো আছে। পারফেক্ট পারফেক্ট। পাঠাও যেরকম দিয়েছি না, জি, পাঠাওয়ার থেকে সহজে ডোমেন তাহলে আমরা কমপ্লিট হচ্ছে আছে। উম, নগদ টগদ না দিয়ে আমরা হচ্ছে আপনার ওই যে কি উপায় যেন দিয়ে নাম দেন, হচ্ছে, উপায় উপায়, ছোট উপায়, আছে। রাইট, উপায়ের কথাই মনে করতেছিলাম। হ্যাঁ, কারণ ওরা তো উপায় নিয়ে আমরা কাজ, উপায় বানান ঠিক আছে নাকি? ইউপে, ইউপিএওয়াই? জি ইউপে। জি ইউপে। উপায়, আচ্ছা, উপায়, হ্যাঁ, ইউপে। পারফেক্ট ভাই। তারপর হচ্ছে ফারিয়া আপু আছেন। ফারিয়া আপু কোন সেগমেন্টে কাজ করতে যাচ্ছেন? সহজ দিব? আপনি দেন একটা, সমস্যা নেই। তাহলে সহজ দিচ্ছি, সহজ টিকেট, ঠিক না? সহজ পারচেস টিকেট, হ্যাঁ এটা সুন্দর হবে। সহজ.com। মেডিকেলের ক্ষেত্রে কিন্তু 9,000 একটা বেশি প্রেফার করে। তো আপনারা 27,001 দিচ্ছেন, তো আপনাদের কিন্তু প্রেশার হিউজ। তো বুঝতে হবে যে কোন সেগমেন্ট ধরে আপনারা দিচ্ছেন। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু আপনার করে কিন্তু রিপোর্ট বানিয়ে। আচ্ছা, আমাকে রকমারি এক হয়েছে তো সেটাও তো 9,001 না? হ্যাঁ রকমারিতে, হ্যাঁ রকমারিতে 9,001, রাইট। রকমারিতে 9,001, যেগুলো টেক কোম্পানি বাইরে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম 9,001। তারপর 10 মিনিট স্কুলকে দিয়েছি, দিয়ে দিই কাউকে নাকি? ডার্ক লেজেন্ড কি বলেন? স্যার যেটা ইচ্ছা দেন, সমস্যা নেই। 10 মিনিট স্কুল চলেন মারি। 10 মিনিট স্কুলের কম্পিউটার কেউ আছে একটা সহজে? মেবি শিখো না কি যেন একটা আছে। আছে, নন একাডেমি আছে, আর শিখো একটা দিয়ে কি দিলাম জানি, তাহলে। ই শিখন নাকি দিলাম যেন, তো। ই শিখন তো ছোট। শিখো 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 নাকি শিখি একটা আছে। শিখো ভাই আছে। শিখোনা আছে, তারপর শিখবে সবাই, এটাও শিখবে আছে। সবাই। আচ্ছা আচ্ছা, শিখো দেখি। এই যে শিখো, 30 লক্ষ স্টুডেন্ট, মার্শাল্লাহ। চলেন দেই, এটা তো আরো বেশি দরকার। ডান। আচ্ছা, আমি তো নাম লিখে দিইনি এখানে, সরি নাম লেখা হয়নি। 10 এমএস, তারপর হচ্ছে আপনার এখানে শিখো। আর কেউ বাকি আছে? আর কেউ বাকি আছেন? না মনে হয় না। তাহলে আপনাদের আগামী পুরো মানে হচ্ছে আহ, এই প্রোগ্রাম চলাকালীন সময়ে যার যেটা টার্গেট দেওয়া হয়েছে ওটার উপরে আপনাদের টেস্ট করতে হবে, ঠিক আছে? মানে টেস্ট বলতে অডিট করতে হবে আর কি। বিষয়টা বুঝতে পেরেছেন? ইন প্র্যাকটিক্যাল আমরা হচ্ছে এক্সটার্নালি ইনফরমেশন গুলো নিয়ে কিছু অডিট করবো, যতটুকু আর কি পসিবল হয়। হ্যাঁ, তাহলে মোটামুটি একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন। সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাই। ভাই জি ইয়াতে ভাই, বুঝতে পারছি। প্রপোজালের সাথে কি চেকলিস্টটাও দিয়ে দিতে হবে না, নাকি চেক চেকলিস্ট লিস্ট আলাদা আপাতত হবে? লাগছে না, আপনারা হচ্ছে যে শুধু জাস্ট প্রপোজালটা প্রপোজালটা দিব। দিবেন। হ্যাঁ, ওই এতটুকু ঠিক মতো আছে। রাখবেন ভাই। আমি এটা আরেকবার দেখিয়ে দিই। আপনাদের যে অ্যাপেন্ডিক্স এর ইস্যুগুলো দেখাইলাম না,
মানে যেগুলো সংযুক্তি, হ্যাঁ, সংযুক্তি আপনাদের কাছে সংযুক্তি নাই, জাস্ট অতটুকু লিখে দিবেন তাইলে হবে, বাকিটুকু আর প্রয়োজন নাই। এই যে হয়ে গেল, আইএসও লিখে সার্চ করি, ক্যাপসুল অডিট, এটা ছিল মনে হয়, হ্যাঁ। এই যে আপনারা হচ্ছে ভাই এই যে প্রি এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট, তারপর পোস্ট এঙ্গেজমেন্ট, এক্সিকিউশন, এই যে এগুলো সব শেষ করে এই পোস্ট অডিট ফাইনাল, এই যে এতটুকু পর্যন্ত রাখবেন, ঠিক আছে, অ্যাপেন্ডিসিস পর্যন্ত। এরপরে কিন্তু এক্সট্রা আপনার দরকার নাই। এই যে এগুলো তো just শুধুমাত্র অ্যাপেন্ডিক্সে কি আছে এগুলো তো আপনি জানেন না, রাইট? এগুলোতে কি থাকবে না থাকবে নামটা এগুলো প্রয়োজন নাই, শুধুমাত্র এতটুকু পর্যন্ত আমাদেরকে পাঠালে হচ্ছে। মানে আমরা দেখতে যাচ্ছি আপনি আসলে কিভাবে মেথড গুলো কিভাবে অ্যাড করতেছেন, আপনার ইনস্কোপে কি রাখতেছেন, মেথোডোলজিতে কি রাখতেছেন, ফ্লো কিভাবে আপনি ম্যানেজ করতেছেন, সেই বিষয়গুলো আমাকে দেখাবেন। মানে আপনি ওই ইন্ডাস্ট্রি সম্পর্কে কতটুকু আসলে জানছেন বা বুঝছেন। ধরেন এই যে একজনকে দিলাম কি যে সে 10 মিনিট স্কুল, এখন 10 মিনিট স্কুলের 27,000 মান কেন লাগবে, তার অবশ্যই একটা নির্দিষ্ট কোন একটা পোর্শন নিয়ে কাজ করতেছেন, রাইট? পুরো কিন্তু তার 27,000 মান তার লাগতেছে না, তার যে সেগমেন্ট গুলোতে প্রয়োজন সেগুলোতে আপনি কিভাবে সেটা ইমপ্লিমেন্ট করতে দিতে পারতেছেন, ওটার আমার দরকার এখানে। তো ওই প্রপোজালটা আমার দরকার, বিষয়টা বুঝতে পেরেছেন? তো হসপিটালের ক্ষেত্রে ধরেন এরকম আছে, হুম, এই আর কি। কথা ক্লিয়ার? ভাই জি ভাই। ডেডলাইন কবে বললেন? ডেডলাইনটা হচ্ছে আগামী বুধবার। আমি এটা একটা কাজ করি, এটা অ্যানাউন্সমেন্টে এটা লিখেছি আমি, ডেট টাস্ক নামে একটা অপশন দিয়ে দিব কি? জি ভাই, দিয়ে দিলে ভালো স্যার হয়। দিয়ে দেন। টাস্ক নেম সহ দিলে আরো ভালো হয়। হ্যাঁ, তাহলে এটা একবার দিয়ে দিই, এখানে একবার এডিট করে কপি করলাম। ওকে, টাস্ক হচ্ছে 01, এটা হচ্ছে সিলেকশন টাস্ক ভাই, যে বাদ যাবেন কি যাবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে। সিলেকশন টাস্ক, আর এটা হচ্ছে আপনার টাস্কটা কি, ক্রিয়েট এ প্রপোজাল ফর ক্লায়েন্ট, হ্যাঁ, তারপর হচ্ছে দিয়ে দেবো ক্লায়েন্ট লিস্ট, ঠিক আছে। ডেডলাইনটা হচ্ছে আগামী বুধবার। বুধবার কয় তারিখ পড়ছে ভাই? 14 তারিখ, রাইট? জানুয়ারি 14, 2026। সব ক্লিয়ার? সেশন শুরু হওয়ার পর সবার টাস্ক নেব, এর আগে কারো টাস্ক সাবমিট করার কোনো প্রয়োজন নাই। যখন সেশন শুরু করবো ইনশাল্লাহ আবার আগামী বুধবার রাত 9:30 ইনশাল্লাহ, তখন হচ্ছে আপনাদের আমি টাস্ক গুলো নেব, ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি। যারা আপনাদের বাইরে যারা আছে তাদেরকে হচ্ছে গ্রুপ থেকে আপাতত আমরা ব্যান করে দিচ্ছি। এটা যদি কারা জিজ্ঞেস করে যে ভাই কেন ব্যান করা হয়েছে, কি অবস্থা, বলে দেন, হ্যাঁ। ভাই আপনাদের আসলে আর পসিবল হচ্ছে না, কারণ আপনারা ছিলেন না। এবং আর যদি কোনোভাবে বলে যে ভাই এই সমস্যা, এগুলো আসলে আমাদের পক্ষে এখন না পসিবল না, কারণ আমাদের যত সম্ভব বেস্ট অফ দ্য বেস্টদেরকে নিয়ে কাজ করতে হবে। তো আমরা কাছে এখানে শেষ করতে পারি। কোনো কোয়েরিজ আছে আপনাদের? প্রপোজালটা ভাই 27,000 এক দিয়েই করবো না? জি, আমাদের টার্গেট শুধু কোম্পানির 27,000 উপরে এক নিয়ে কাজ করতে। বিষয়ে কতগুলো সেশন হবে টোটাল? আপনাদের সেশন একটু হিসাব করেন তাহলে, দেখেন আজকে যে 10 তারিখ আজকে একটা ছিল, মানে শনিবার এবং বুধবার ধরেন, এই যে 1, 2, 3, 4, 5, 6টা, ঠিক আছে। আচ্ছা, আমাকে 28 একটু তারিখ হেল্প করেন, আমি তো লাস্ট বলতেছি। সেশন। হ্যাঁ, 29 তারিখ হচ্ছে লাস্ট আপনাদের, হ্যাঁ 28 তারিখ লাস্ট, রাইট? 28 না তো, 31 তারিখে লাস্ট। ওই যে একটা শনিবার আছে মাঝখানে। ও হ্যাঁ হ্যাঁ, রাইট।
আমি তো বলি, আমি তো হিসাব করেছি 31 তারিখ পর্যন্ত, এখন 28 তারিখ শোনাচ্ছ, সার্টিফিকেট দিব কেন তাহলে? আচ্ছা, আহ রুহান স্যার কি আছেন? নাই, রাইট? না ভাই। আচ্ছা, তাহলে আমাদের 4 দিন সময়, তাই না? হ্যাঁ ভাই। নাফিস হাসান ওকে, ওকে। রাকিব আছেন? রিমোট। তারপর তুহিন ভাই রিমোট। তারপর হচ্ছে মুনিম বিন মহসিন ভাই, রিমোট। আমি একটু আবার অ্যাকাউন্ট গুলোর নাম বলছি। ডিসকাউন্ট ড্রাকুলা, শুনতে পাচ্ছেন? জি ভাই। তারপর হচ্ছে কি যে নাম দিয়ে সাকিব ভাইয়ের যে অ্যাকাউন্টের কি নাম দিয়েছেন? কি উচ্চারণ করবো? জি ভাই, আসি আসি। নামটা কি অ্যাকাউন্টের? এটা আইজেক নাকি? আচ্ছা, এটা ভাই পরে এক সময় বলবো না ইনশাল্লাহ। ঠিক আছে। ফিশার ভাই, তারপর ফিশার। হচ্ছে আচ্ছা আচ্ছা, অফিসার। ওকে ওকে। তারপর সে রাজু ভাই। ফিশিং খুব ভালো পারে। রাজু ভাই, জি। রুটেক, ঘোষ, ভাই আছি। ফারিয়া আপু, অতীন ভাই, জি ভাই আছি। আসি ভাই। ভাই আছেন? আর আছি আমি। রিমন ভাই। ভাই আছি। থ্যাংক ইউ সো মাচ। আপনারা ছাড়া বাকি সবাইকে রিমুভ করে দেওয়া হয়েছে। আর বাকি যারা আছেন আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমরা নেক্সট মুভমেন্টে আগাবো। প্লিজ আর রিমুভ হবেন না কেউ, খারাপ লাগবে আর কি। হ্যাঁ, ফার্স্ট সেশন করে ফেলছে তো। আর আমি রেকর্ডটা হচ্ছে আপনাদের রিসোর্স অপশনে দিয়ে দিব, ঠিক আছে, কিছুক্ষণের মতো ইনশাল্লাহ। জি, আর কোনো কোশ্চেন আপনাদের? জি না ভাই। জি না ভাই। কেমন লেগেছে, কি অবস্থা, কোনো ফিডব্যাক? আমার শুধু আফসোস হয়ে গেছে যে আমি শুরুতে ঢুকতে পারলে আরেকটু ভালো হতো আমার জন্য। হ্যাঁ রাইট, যদিও রেকর্ড আছে, সমস্যা নেই। রেকর্ড দেখা একটা লাগবে। ক্ষেত্রে আমি বলবো, এটা বুঝলাম যে মোস্টলি থিওরিটিক্যাল, 95ই থিওরিটিক্যাল। রাইট, 95 না ভাই, 100%। 100% theoretical। আর তাহলে বাকি যে যে টুল বিষয়গুলো টুল সেগুলো যাই, কনসেপ্টুয়াল। ওকে ওকে। মানে আপনার এখানে কাজ হচ্ছে জাজমেন্টের মতো। আপনি ধরেন একজন মানে উকিল বা জাজ করে কি, সে শুধুমাত্র কন্ট্রোল গুলো ধারণা রাখে, রুলস গুলো ধারণা রাখে। আপনাকে এতটুকু মনে রাখতে হবে যে আসলে কোথায় কোন কন্ট্রোল আছে। পুরোপুরি তো মনে থাকবে, এটা স্বাভাবিক, কাজ করতে করতে মনে পড়ে যায়। বাট অন্তত এটা মনে রাখতে হবে যে কোন সেগমেন্টে কোন কন্ট্রোল গুলো নিয়ে কাজ করতে। সেটা আমরা সামনে ইনশাল্লাহ যখন আসবো আস্তে আস্তে, তখন আপনি নিজেরাই বুঝতে পারবেন এবং প্র্যাকটিস করতে করতে এমনিতেই হয়ে যাবে আশা করছি। হ্যাঁ, টেনশনের কোনো কারণ নেই। তাহলে আমরা আজকে এখানেই শেষ করি। জি ভাই। জি ভাই। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং। এবং আপনাদের সবাইকে নিয়ে ইনশাল্লাহ একটা ভালো সময় আমাদের কাটবে আশা করছি। আপনাদেরকে সুন্দর করে বিভিন্ন ধরনের টাস্ক দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো কমপ্লিট করেন। আশা করতেছি অনেক বেটার কিছু আপনাদের কাছ থেকে আমি পাবো। ঠিক আছে, আপনারা তো ব্যাটালিয়নের প্রত্যেকে ব্যাটালিয়নের মেম্বার, সো আপনারা এমনিতেই বেস্ট অফ দ্য বেস্ট। তারপর ইনশাল্লাহ আশা করি আপনারা এই বিষয়গুলোতে নলেজ থাকলে আমরা যখন ইন ফিউচারে কোনো প্রজেক্টে জয়েন করবো, দ্যাট টাইম আপনাদের থেকে আমরা বেটার আউটপুট পাবো। ঠিক আছে, ওকে ভাইয়া, ভালো জি থাকেন ভাই, সবাই। ইনশাল্লাহ। আর দেখা হচ্ছে আগামী আসসালামু বুধবার। আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।